নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি বাংলার বিধান। বাংলার বিধানে পাপিয়ার সঙ্গে আমি দেবস্মিতা। দেখুন, এবারেও সেই সুয়োরানি দুয়োরানির গল্প। ভোটের মুখেও প্রাপ্তিতে বাংলা সেই দুয়োরানি হয়ে রইল। বঞ্চিত পশ্চিমবঙ্গ, বাজেটে দিশা নেই, সাধারণের জন্য ভাবেনি। আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের অর্থনীতি আরো শক্তিশালী হবে, বাজেটের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ভোটের আগে বিহার অন্ধ্রকে ঢালাও বরাদ্দ করলেও বাংলার ক্ষেত্রে কেন নয়, এ নিয়ে চরমে সংঘাত। অন্যদিকে আরো চাপ বাড়িয়ে মুখোমুখি সাক্ষাতের আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার যে প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো, যে গতবার বিহারের বিধানসভা ভোট ছিল, তার আগে বাজেটে সে রাজ্যের জন্য বরাদ্দের ঝুলি উপুর করে দিয়েছিল মোদী সরকার। এবার ভোট পশ্চিমবঙ্গে, তার আগে এ রাজ্যের ঝুলি কি ভরলো, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিভিন্ন মহলে এই প্রশ্নও উঠছে, ভোটের আগে বিহারকে যে গুরুত্ব নরেন্দ্র মোদী দিয়েছিলেন, পশ্চিমবঙ্গকে কি তা দিলেন না? আলোচনায় আসবো, তবে শুরুতেই প্রতিবেদন। Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। आज का बजट ऐतिहासिक है। 85 মিনিট খালি হাঁটবুকে কাটিয়ে দেওয়া হয়েছে। এই বাজেট উন্নয়নের বাজেট। আর কয়েক মাস বাদেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে মোদী সরকারের বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন। কিন্তু পশ্চিমবঙ্গ কি পেল? তাদের ঝুলি কি ভরল? রাজ্যবাসীর আশা কি পূরণ হলো? বাজেটে পশ্চিমবঙ্গের প্রাপ্তির ডিভিডেন্ড কি ভোটে পাবে রাজ্য বিজেপি, নাকি বাজেট অসন্তোষকে হাতিয়ার করে বিজেপিকে আরো চেপে ধরবে তৃণমূল? এই বাজেট পশ্চিমবঙ্গকে ভবিষ্যতে বিকশিত করবে। এটা সম্পূর্ণ বঙ্গ বিরোধী, বাংলার প্রতি বিমাতৃসুলভ বাজেট। গত বছর বিহারে বিধানসভা ভোট ছিল, তার আগের বাজেটে বিহারের জন্য ঝুলি উপুর করে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। বিহারের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি, পাটনা বিমানবন্দর সম্প্রসারণ, 4টি নতুন গ্রিনফিল্ড ও ব্রাউনফিল্ড বিমানবন্দর, আইআইটি পড়ুয়ার সংখ্যা বাড়ানোর জন্য পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ এবং বিহারে মাখনা চাষিদের উন্নয়নের জন্য বিশেষ বোর্ডের মতো গুচ্ছ গুচ্ছ প্রকল্প ঘোষণা করেছিলেন নির্মলা সীতারামন। তার আগে 2024 সালে লোকসভা ভোটের পর সরকার করতে মোদীকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন চন্দ্রবাবু নাইডু। এরপর বাজেটে অন্ধ্রপ্রদেশের জন্য 15,000 কোটি টাকার বিশেষ প্যাকেজ দেয় মোদী সরকার। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গে ভোটের আগে মোদী সরকারের বাজেটের দিকে নজর ছিল সবার। চোখে পড়ার মতো প্রকল্প বলতে বাংলা পেল বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর, ডানকুনি সুরাট কার্গো ফ্রেট করিডোর আর দুর্গাপুরের শিল্প করিডোর। In order to promote environmentally sustainable passenger systems, we will develop 7 high-speed rail corridors between cities as growth connectors, namely Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. For Bengal, what they have given? Nothing. Talking big. কিছু দেয়নি। যে ফ্রেট করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009 I placed the budget. There you will see I have mentioned about ডানকুনি and অমৃতসর। তাহলে কি ভোটের আগে বিহারকে যে গুরুত্ব নরেন্দ্র মোদী দিয়েছিলেন, পশ্চিমবঙ্গকে দিলেন না? বিহারের ক্ষেত্রে সত্যি আমরা দেখেছিলাম যে এমন অনেক কিছু ঘোষণা করা হয়েছে যাতে বিহারের যে মানুষ, তাদের মনে একটা উৎসাহ তৈরি হবে, উদ্দীপনা তৈরি হবে, এবং সেখানে তো তারা ক্ষমতাতেই ছিলেন জোটসঙ্গী হিসেবে। পশ্চিমবঙ্গে অন্তত আপাতদৃষ্টিতে যে লড়াইটা, সেই লড়াইটা বিজেপি এবং তৃণমূলের মধ্যে, এত সেটিংয়ের কথা বাদ দিয়েও, ফলে সেই জায়গায় যে লড়াইয়ের প্রশ্নে মনে করা হয়েছিল যে কেন্দ্রীয় সরকার এমন কিছু ঘোষণা করবে যে ঘোষণায় বাঙালি উদ্বেলিত হবে। বিহারে আমাদের সরকার ছিল, ঘোষণা করলে সেটা ইমপ্লিমেন্ট করার জায়গা আছে। বাংলায় তো ঘোষণা করে কোনো লাভও নেই। আমাদের সরকার যখন তৈরি হবে তখন বাংলার জন্য আলাদা বাজেট হবে। বাজেটের প্রাপ্তি অপ্রাপ্তির কোনো প্রভাব কি বিধানসভা ভোটে পড়বে? উত্তর মিলবে কয়েক মাস বাদে। বিজেন্দ্র সিংহ, অনির্বাণ বিশ্বাস ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, কৌতূহল ছিল এই জায়গায় ভোটমুখী পশ্চিমবঙ্গের জন্য কতটা উপরহস্ত হবে কেন্দ্রীয় সরকার, কিন্তু তা যে হলো না। আখেরে মাত্র পাওয়া গেল 1 ঘন্টা 24 মিনিটের বক্তৃতায় মাত্র 3টি প্রকল্প, সেটা তো ইতিমধ্যেই সকলে আপনারা জেনে গিয়েছেন। কিন্তু আমার পঙ্কজদার কাছে এই প্রশ্নটা থাকবে, পঙ্কজদা, বিহারে মানে আমি দেখছিলাম প্রায় 60,000 কোটি টাকা বরাদ্দ হয়েছিল বিহারের জন্য বাজেটে, সেখানে বাংলার জন্য মাত্র 3টি প্রকল্প। বিহারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি, পাটনা বিমানবন্দর সম্প্রসারণ, 4টি নতুন গ্রিনফিল্ড ব্রাউনফিল্ড বিমানবন্দর, আইআইটি পড়ুয়ার সংখ্যা বাড়ানোর জন্য পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ করেছিলেন। বিহারে মাখনা চাষিদের উন্নয়নের জন্য বিশেষ বোর্ড হয়েছিল। এতটা ঝুলি যেখানে উপর করে দিয়েছিলেন, বাংলাকে কেন বঞ্চনা করা হলো? আপনি আলোচনাটা যদি এভাবে না শুরু করে আমরা যদি এটা বলি যে এবারে পরিকাঠামো উন্নয়নে 12 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং প্রতিটা রাজ্যই এই পরিকাঠামো উন্নয়নের মধ্যে আসবে। আপনারা ইতিমধ্যে ডানকুনি সুরাট যে ফ্রেট করিডোর বা দুর্গাপুর যে ইন্ডাস্ট্রিয়াল হাব যেটা, বা বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেলওয়ে ট্র্যাক, এর বাইরেও আমি যদি বলি যে প্রতিটা জেলা 23টা জেলা তারা একটি করে গার্লস হোস্টেল পাবে, 50,000 স্কুল, 5,000 কলেজ করার কথা বলা হয়েছে। তার প্রপোর্শনালি সব রাজ্যের জন্যই বরাদ্দ করা আছে। এবার যদি বলি যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তারা 18 কোটি টাকা পাবে। কলকাতা গ্রিন যে অরেঞ্জের লাইনের জন্য 705 কোটি টাকা, পার্পল লাইনের জন্য 906 কোটি টাকা, গ্রিন লাইনের জন্য 529 কোটি টাকা, টি বোর্ডের জন্য 380 কোটি টাকা, এনার্জি সেন্টারের জন্য 486 কোটি টাকা, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের জন্য 332 কোটি টাকা, কলকাতা পোর্টের জন্য 150 কোটি টাকা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির জন্য 92 কোটি টাকা, সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের জন্য 90 কোটি টাকা, বেঙ্গল কেমিক্যালসের জন্য 25 কোটি টাকা, এছাড়া এমএসএমইদের 10,000 কোটি টাকা এবং সেলফ রিলায়েন্ট প্রকল্পে 2,000 কোটি টাকা, তার একটা লায়ন্স শেয়ার পশ্চিমবঙ্গে আসবে। আমরা জানি যে ফোকাস অন টায়ার 2 অ্যান্ড টায়ার 3 যে শহরগুলো, তার মধ্যে দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, খড়গপুরের মতো শহরগুলো তাদের এর একটা ভালো অংশ তারা পাবে। জুট ন্যাশনাল ফাইবার স্কিম, তাতে জুট ইন্ডাস্ট্রির জন্য অ্যালটমেন্ট, সেটা যেমন হবে। আমরা একই সঙ্গে এটা দেখব যে নিউ ন্যাশনাল ডিজাইন ইনস্টিটিউট, সেটা 5টা হচ্ছে ইউনিভার্সিটি কেন্দ্রিক যে সেন্টার, এডুকেশন ইন্ডাস্ট্রি হাব, তার একটা অংশ পশ্চিমবঙ্গ পাবে। ফলে যে কথাটা বলা হচ্ছে যে একটা রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে, এটা এবং মিউনিসিপ্যাল বন্ড যেটা ইস্যু করা হবে, সেটাও রাজ্যের যে মিউনিসিপ্যালিটিগুলো তারও তার একটা শেয়ার পাবে। ফলে এটা আমার মনে হয় একদম সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে দেখা। আমরা জানি যে ট্যাক্স গত বছরে যে রিলিফ দেওয়া হয়েছিল ডিরেক্ট ট্যাক্সে, তারপরেও ডিরেক্ট ট্যাক্সের কালেকশন যথেষ্ট হয়েছে। ইনডিরেক্ট ট্যাক্স, বিশেষ করে জিএসটি 22শে সেপ্টেম্বরের রিলিফের পরে, তারপরেও যে কালেকশন খুব একটা ফল করেনি, কারণ কনজামশনটা বেড়েছে, তার জন্য এটা হয়েছে। ফলে তার বেনিফিটও রাজ্যগুলো পাবে। ফলে রাজ্য বেনিফিট পাবে না বলে যেটা বলা হচ্ছে, আমার মনে হয় ট্রেডমিলে দাঁড়িয়ে বাজেট না করলে এরকম মনে একটা সংশয় দেখা যায়। একদম। আমি এখান থেকে একটু দেবাংশুর কাছে যাব। দেবাংশু, সুকান্ত মজুমদারও যে কথাটা বললেন যে বিহারে ঘোষণা হয়েছে কারণ সেখানে ইমপ্লিমেন্ট করা পসিবল, সেটা বাংলায় পসিবল নয়। আর আজকের বাজেট ঘোষণার পর বিজেপি যেটা বলছে যে এটা হচ্ছে শিল্প কৃষির দিকে মাথায় রেখে একেবারে সুদূরপ্রসারী বাজেট, ভবিষ্যতের কথা মাথায় রেখে এই বাজেট তৈরি করা হয়েছে। আচ্ছা, আমার কথা হচ্ছে বাংলায় ইমপ্লিমেন্ট করা পসিবল নয়, তাই ঘোষণা যদি নাই হবে তাহলে বিজেপি বাংলায় লোকসভা নির্বাচন লড়ে কেন? লোকসভা নির্বাচন বাংলায় লড়ার অর্থ কি? একবার বিধানসভা লড়ুক না। রাজ্যে ক্ষমতায় যেদিনকে আসতে পারবে 50, 60, 70 বছর পর, সেদিনকে বাংলার জন্য করবে। লোকসভা ইলেকশনে বলে কেন আমাদের কেন্দ্রের সরকারকে মজবুত করার জন্য ভোট দিন, বাংলাকে আমরা সোনার বাংলা বানাবো। তার মানে কেন্দ্রে সরকার গঠনের জন্য বাংলার মানুষ 19-এ 18টা সিট দিয়েছিল, 14তে 2টো সিট দিয়েছিল, এবার 12টা সিট দিয়েছে, টোটাল 32টা এমপি বাংলাকে গত 14 বছরে পশ্চিমবঙ্গ বিজেপিকে দিয়েছে। সেই 32টা সাংসদের বদলে বাংলা পেল কি? আমাদের প্রশ্নের জায়গাটা খুব সহজ। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন তিনি পশ্চিমবঙ্গে একাধারে বিরোধী নেত্রীও ছিলেন।
সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি কিন্তু বিরোধী নেত্রী হিসাবে বাংলার মানুষের কাছে প্রুফ করেছেন যে তার বাংলার জন্য কাজ করার ইচ্ছা কতটা, কারণ রেলের মধ্যে দিয়ে বাংলাকে তিনি মুড়িয়ে দিয়েছিলেন। এবং সেই কারণে অন্যান্য রাজ্যের রাজনীতিবিদরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ করে বলতেন যে আপনি তো ভারতবর্ষের রেলমন্ত্রী নন, আপনি শুধু পশ্চিমবঙ্গের রেলমন্ত্রী। তিনি পশ্চিমবঙ্গকে এতটাই ভরিয়ে দিয়েছিলেন। তখন বাংলার মানুষের মনে একটা আশা জেগেছিল যে ইনি কেন্দ্রে থেকে একটা মন্ত্রক পেয়েই বাংলাকে এভাবে ভরিয়ে দিতে পেরেছেন, তাহলে ইনি যদি রাজ্যে ক্ষমতায় আসেন কতটা কাজ করতে পারেন। আজকে সেম পরিস্থিতি, রাজ্যে যারা বিরোধী দল তারা কেন্দ্রে রয়েছে, কিন্তু তারা কি বাংলার জন্য করতে পারে সেই সামান্য আশাটুকু দেখাচ্ছে? আপনারা আমাকে বলুন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো আমরা জানতাম, মমতা বন্দ্যোপাধ্যায় দৌলতে আজকে দক্ষিণেশ্বর থেকে সেই মেট্রো চড়ে আমরা কবি সুভাষ পর্যন্ত যেতে পারি। ইস্ট ওয়েস্ট গঙ্গার নিচ দিয়ে যাওয়া কানেকশন সব কার করে যাওয়া, এমনকি ব্যারাকপুর অব্দি মেট্রো রেলের যে ব্যবস্থা করে যাওয়া সব তো মমতা বন্দ্যোপাধ্যায়ের করে যাওয়া। তিনি পিঙ্ক বুকে রেখে গেছিলেন বলে আজ পর্যন্ত সেই টাকা পুরোপুরি বন্ধ করতে পারেনি, কিন্তু এমনভাবে 2000, 5000, 10,000 টাকা করে পর্যন্ত বরাদ্দ করায়, 10,000 টাকা, কোটি নয়, যেন বন্ধও করা যাবে না কিন্তু কোনো রকমভাবে ব্যাপারটাকে চালিয়ে নিয়ে যাওয়া। এটা বাংলার বঞ্চনা নয়? আমি আপনাদের জিজ্ঞেস করছি, নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসার পর বলেছিলেন 2020-তে বুলেট ট্রেন হবে। আপনার প্রত্যেকের মনে আছে। প্রথম কথা, 2020 হয়ে গেছে, বুলেট ট্রেন কোথায় আমরা জানি না। 2 নম্বর বক্তব্য হচ্ছে বুলেট ট্রেনটা কোথায় হবে? আহমেদাবাদ টু মুম্বাই। ভারতবর্ষের সবচেয়ে উঁচু মূর্তি সর্দার বল্লভভাই প্যাটেলের কোথায় হবে? গুজরাট। অর্থাৎ অফ দ্য গুজরাট, বাই দ্য গুজরাট, ফর দ্য গুজরাট। কেন তাহলে ভারতবর্ষ দিল্লির বুকে বা কলকাতার বুকে গোটা ভারতবর্ষের বাজেট দিয়ে একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি হবে না? আমরা যদি জিজ্ঞেস করি বাঙালি হিসাবে, আমরা যদি প্রশ্ন করি কেন দিল্লি কলকাতা বুলেট ট্রেনের রুট হবে না, তাহলে ট্যাক্স নেবেন আপনি বাংলার, এই প্যানেলে বসা প্রত্যেকটা মানুষের ট্যাক্সের টাকা যাবে। তিনি বিজেপি করুন, সিপিএম করুন, কংগ্রেস করুন, সঞ্চালনা করুন, ক্যামেরার দাদা প্রত্যেকের, টিভি যারা দেখছেন প্রত্যেকের, আর বাংলার ট্যাক্স নিয়ে আপনি গুজরাটে বুলেট বানাবেন, গুজরাটে 3000 কোটি দিয়ে মূর্তি বানাবেন, আর বাংলার হাতে কাঁচকলা ধরাবেন। 4 নম্বর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন অ্যান্টি কলিশন ডিভাইস, অর্থাৎ যেটা নরেন্দ্র মোদী নাম পরিবর্তন করতে যেমন ভালোবাসেন, নাম পরিবর্তন করলেন কবচ, সেই সিস্টেম চালু করলেন। দিদি, পাপিয়াদি, আমি আপনাদের শোতে প্রত্যেকবার আমরা প্রত্যেকে এখানে রেল অ্যাক্সিডেন্ট একটা করে হয়, আমরা একটা করে আলোচনা করি, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর 2 মাস, 3 মাস, 4 মাস পর আমরা কেউ পেছন ফিরে তাকাই না। সেই অ্যান্টি কলিশন ডিভাইস নিয়ে আমাদের এত আলোচনা হয়। আজকের বাজেটে অ্যান্টি কলিশন ডিভাইসের জন্য কত টাকা বরাদ্দ আপনারা শুনতে পেয়েছেন বলুন তো? যেটা আজকের দিনে কবচ নামকরণ করেছেন তারা। আবার একটা দুর্ঘটনা হবে, আবার আমরা এখানে বসে আলোচনা করব, কিন্তু আলটিমেটলি যখন বাজেট হবে তখন কি হবে? আচ্ছা, আমার একটা কথা বলুন, আজ থেকে 6-7 মাস আগে উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা দেখলাম আমরা, আমাদের প্রত্যেকের মনে আছে। উত্তরবঙ্গের অধিকাংশ সাংসদ বিজেপির, অধিকাংশ বিধায়ক বিজেপির। উত্তরবঙ্গে বন্যায় কেন্দ্রীয় সরকার কি ন্যাশনাল ডিজাস্টার ঘোষণা করেছিল? গোটা উত্তরবঙ্গ কিন্তু ভেসে গেছিল, মিরিক থেকে শুরু করে জলপাইগুড়ি। কেন্দ্রীয় সরকারের নরেন্দ্র মোদী বা অমিত শাহ কি হেলিকপ্টারে করে ভিজিট করতে এসেছিল? আসেনি। কিন্তু সামান্য মুম্বাইতে বন্যা, মুম্বাই কর্পোরেশন ইলেকশনের আগে সেখানে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীদের ঢল নেমে গেছিল। বিহারে বন্যায় বাজেট বরাদ্দ হয়ে গেছিল। তাহলে বাংলা বিজেপিকে যারা ভোট দিচ্ছে সেই এলাকার মানুষও কেন্দ্রীয় সরকারের সার্ভিস পাচ্ছে না। যারা ভোট দিচ্ছে না তারা তো পাচ্ছেই না, কিন্তু বিহার পাচ্ছে, মহারাষ্ট্র পাচ্ছে, গুজরাট পাচ্ছে, উত্তরপ্রদেশ পাচ্ছে। তাহলে বাবা গোবলয় রাজ্য আপনারা। কিন্তু পঙ্কজদা বলছেন যে একেবারে বিরোধীরা এটা সংকীর্ণ রাজনীতি করছে। আমি সুমনদার কাছে এই জায়গা থেকেই আসবো যে হ্যাঁ, সংকীর্ণ রাজনীতির কথা পঙ্কজদা বলছেন, কিন্তু সুমনদা 2024-এ আমরা যেটা দেখলাম, অন্ধ্রপ্রদেশ বিহারকে একেবারে ঝুলি ভরে দিলেন। কেন? নাইডু নীতিশ সরকার করতে সাহায্য করেছিল বলে তাই এত দরদ দেখা গিয়েছিল, যেটা উপহার দিয়েছিলেন একেবারে ঝুলি উপর করে, যেটা বাংলার ক্ষেত্রে দেখা গেল না। সুকান্ত মজুমদার বলছেন বাংলাকে দিয়ে কি লাভ, আগে ক্ষমতায় আসি তারপর দেব। দেখুন, একটা মিথ্যার উপরে যদি একটা স্ট্রাকচার দাঁড় করাতে কেউ পারে, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। শুরু করি সেই 15 লক্ষ টাকা, 2 কোটি বেকারের চাকরি, 1000টা স্মার্ট সিটি। আমরা খুঁজে পাইনি স্মার্ট সিটি কোথায় কোথায় হচ্ছে। 2018 সালে একটা অদ্ভুত উদাহরণ আলোচনা হচ্ছিল অন্য একটা প্যানেলে। 2018 সালে বলল সেন্টার অফ এক্সেলেন্সের নামে টাকা বরাদ্দ করা হবে। কার নামে টাকা বরাদ্দ করা হলো? 2018 সালে জিও ইউনিভার্সিটি নামক একটি প্রতিষ্ঠানের নামে, সেই মুহূর্ত অবধি যার কোনো এক্সিস্টেন্স ছিল না। তাই এই মিথ্যাচার আজকে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা কি দেখছি? 55,000 কোটি, ডক্টর মনমোহন সিং যখন ইউপিএ সরকারের সময়সীমা শেষ হলো, এখানে অর্থনীতিবিদরা রয়েছেন, যে লোন ভারতবর্ষের ওপরে ছিল, আজকে সেই লোনটা বেড়ে কোন জায়গায় দাঁড়িয়েছে? 1, 2 নম্বর হচ্ছে, দেখুন
আমরা নানা রকমের টেকনিক্যালিটিস নিয়ে এখানে আলোচনা করতে পারি, অধ্যাপকরা রয়েছেন, অর্থনীতিবিদরা রয়েছেন, সব কিছু। বাংলা আজকে কি পেল? আমি তো দেখুন, রাজনীতির জায়গায় থাকবে। আজকে বাংলার জন্য কোনো বরাদ্দ নেই। একটা রেলওয়ে করিডোর, একটা ফ্রেট করিডোর সাধারণ মানুষকে কিভাবে টাচ করে? আমি পরিষ্কারভাবে একটা জিনিস বুঝি, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কার দাম কমলে বুঝবো একটা ভালো বাজেট হয়েছে, গ্যাস সিলিন্ডারের দাম কমলে বুঝবো একটা ভালো বাজেট হয়েছে। আজকের বাজেটে আপনারা দেখেছেন ফার্টিলাইজারের ওপরে সাবসিডি কমিয়ে দেওয়া হয়েছে। কি কারণে? এটা তো জানতে হবে। কৃষি বন্ধু সরকার, এবং আমাদের ইকোনমি একটা অ্যাগ্রোবেসড ইকোনমি। আমি একজন ইকোনমিস্ট নই, আমি সাধারণ মানুষের চোখ থেকে বলছি। বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে ফার্টিলাইজারের ওপরে সাবসিডির। আরেকটা জিনিস, শিক্ষার উপরে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে শিক্ষাকে অগ্রাধিকার দেবেন না নরেন্দ্র মোদী সরকার? শিক্ষা মানেই কি শুধু মন্দির মসজিদের রাজনীতি? আর আমার রাজ্য তো কিছু পেলই না, খুব ভালো কথা। কিন্তু একটা জিনিস ভালো করে নরেন্দ্র মোদী সরকারকে, কেন্দ্রীয় সরকারকে বুঝতে হবে, এই ধরনের একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, একটা কালারফুল গ্রাফ তৈরি করে নির্মলা সীতারামন 1.5 ঘন্টা বক্তৃতা দিতেই পারেন, কিন্তু দিনের শেষে যখন বিজেপির নেতারা সাধারণ মানুষের কাছে যাবেন, মানুষ কিন্তু জানতে চাইবে আমাদের কর্মসংস্থানের কি হলো, কোথায় আমাদের কর্মসংস্থান, কি নিবেশ হচ্ছে পশ্চিমবঙ্গে, ইন্টারন্যাশনাল ট্রেডের ডিক্লাইন কি হারে হয়েছে, সেটা নরেন্দ্র মোদী সরকারকে জিজ্ঞেস করুন। উত্তর আছে কিনা আমি তাদের কাছে আমি বলতে পারবো না। আমরা সাধারণ মানুষ 3টে জিনিস বুঝি: দ্রব্যমূল্যর দাম কমবে, কর্মসংস্থান তৈরি হবে, আগামী প্রজন্ম যারা লেখাপড়া করছে তারা পড়াশুনো করে বেরিয়ে যখন ক্যাম্পাসকে ফেস করবে, সেই ক্যাম্পাসে অন্তত 10টা ভালো কোম্পানি আসবে তাদের রিক্রুটমেন্টের জন্যে। কোথায় সেগুলো? কোথায় ভারতবর্ষে ইনভেস্টমেন্ট ফরেন ইনভেস্টমেন্ট কোথায় আসছে? নিশ্চয়ই এখানে অর্থনীতিবিদরা আছেন, তারা বলবেন, কিন্তু সাধারণ মানুষের চোখ, সাধারণ মানুষের অবজারভেশন থেকে এই প্রশ্নগুলো তো প্রাথমিকভাবে থেকেই যায়। একদম একটা রেলওয়ে করিডোর, একটা ফ্রেট করিডোর, যেখানে বারবার বিরোধীদের তরফে বলা হচ্ছে যে আর কিছু বাংলাকে দেওয়া হলো না। কেন দেওয়া হলো না? দেখুন, পশ্চিমবঙ্গের জন্য বেশ কিছু প্রকল্প ঘোষণা করা হয়েছে আজকের বাজেটে। মেট্রো প্রকল্পেও মিলেছে বরাদ্দ, যদিও তৃণমূল এই বাজেটকে দিশাহীন বলে আক্রমণ শানিয়েছে। পাল্টা বিজেপি দাবি করছে যে 10 বছরে এমন প্রকল্প মেলেনি। দেখুন, Environmentally sustainable movement of cargo, I propose to 1. Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. বাজেট কিচ্ছু নেই, এটা কালারলেস, ওডারলেস এন্ড টেস্টলেস বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবে বাজেট ভাষণের সংখ্যার নিরিখে প্রণব মুখোপাধ্যায়কে টপকে গেলেন নির্মলা সীতারামন। কিন্তু প্রণব মুখোপাধ্যায় রাজ্য পশ্চিমবঙ্গের মন পড়তে কি সফল হলেন তার উত্তরসূরি? সামনেই এ রাজ্যে বিধানসভা ভোট, যেখানে জিততে মরিয়া মোদী সরকার। প্রশ্ন ছিল, পশ্চিমবঙ্গবাসীর মন জয়ে কি বাজেটে ঢালাও বরাদ্দ করবে তারা? আদতে পশ্চিমবঙ্গ পেল বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডর, ডানকুনি সুরাট কার্গো ফ্রেট করিডর, আর দুর্গাপুরে শিল্প করিডর। দুর্গাপুর কথাটা আপনারা শুনলেন, হয়তো ডানকুনি শুনলেন, বলছে ফ্রেট করিডোর করবে দুর্গাপুর থেকে সুরাট। এন্ড হোয়াট ইজ দ্য রিয়ালিটি? অলরেডি আমরা ইন্ডাস্ট্রিয়াল করিডোর এক্সিকিউশন স্টেজে আছে। আমি ডানকুনি সম্বন্ধে চ্যালেঞ্জ করে বলছি যে ফ্রেট করিডোর দিল্লি টু ডানকুনি হওয়ার কথা ছিল, বিহার অব্দি পৌঁছে গেছে, আজ হয়ে গেল 7 বছর। Why that freight corridor has not come to Dankuni? Why on বিহার অব্দি এসে আটকে আছে? হাই স্পিড করিডোর, ওইটার মধ্যে যে 7টা দিয়েছে তাতে বারাণসী শিলিগুড়ি রয়েছে। আমাদের মামাটি মানুষের সরকার কি তৈরি ওই উচ্চগতি রেল করিডোরের পুরো সুবিধে করার জন্য? দুর্গাপুর তো বানিয়েছিলেন বিধানচন্দ্র রায়, তারপর থেকে 34 বছর বাম শাসন, 15 বছর তৃণমূল শাসনে আর কিছু দেখিনি। এছাড়া টি বোর্ডের জন্য 380 কোটি টাকা, কলকাতা বন্দরের জন্য 150 কোটি টাকা, কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির জন্য 92 কোটি টাকা, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অর্থাৎ SRFTI এর জন্য 90 কোটি টাকা, বেঙ্গল কেমিক্যালের জন্য 25 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই বাজেটে।
এছাড়া এবারের বাজেট থেকে পশ্চিমবঙ্গের প্রাপ্তি বলতে মেট্রো রেলের অরেঞ্জ লাইনের জন্য 705 কোটি টাকা, পার্পল লাইনের জন্য 906 কোটি টাকা আর গ্রিন লাইনের জন্য 529 কোটি টাকা। তো 10 বছরে এমন কিছু প্রকল্প বাংলা পেল যা আগে পায়নি। ফলে যারা মনে করছেন যে বাংলা কি পেল, এতগুলি প্রকল্প বাংলা পেয়েছে। এর সঙ্গে সঙ্গে রেল বাজেটে আমরা যদি দেখি একগুচ্ছ নতুন ট্রেন, নতুন লাইন, ডাবলিং। বাংলা তার নিজের সুবিধা, বাংলার ছেলেরা বিশেষ করে আইটি সেক্টরের ছেলেরা নিজেদের সুবিধা পেতে থাকবে। যদিও তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস কেউই এই দাবি মানতে চাইছেন না। অন্তত 4-5 বার বাংলার নামটা শুনবো বা বিটা শুনবো, সেটাও শুনতে পারিনি। সুতরাং ইলেকশন সামনে, তা তো একটুও কিছু দিল না। বাংলাকে বঞ্চিত করতেই থাকছে আগামী দিনে করবে। আমাদের টাকার দাম দিনের পর দিন কমছে। একটা ট্রেন দিয়ে দেশের সমস্যার সমাধান তো হবে না। শিক্ষা, স্বাস্থ্য, সেখানে কি করা হচ্ছে? সামাজিক প্রকল্পে কি করা হচ্ছে? 100 দিনের কাজের জন্য কত টাকা বরাদ্দ হচ্ছে? রাজনৈতিক আকচাকচি চলছেই, কিন্তু বিধানসভা ভোটে এই বাজেটের কি প্রভাব পড়বে সেটা বোঝা যাবে কয়েক মাস পরই। বিজেন্দ্র সিংহ, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। দেখুন, এই বাজেটের দিকে তাকিয়ে থাকে একেবারে সারা ভারত। সাধারণ মানুষ, তাদের একটাই বক্তব্য যে আমি যখন কালকে ঘুম থেকে উঠে বাজারে যাব, তখন যে জিনিসপত্রগুলো আমি কিনবো সেখানে কি কিছু আমার সুরাহা হবে? সেই প্রত্যাশা কি পূরণ হলো এই বাজেটের মাধ্যমে? অর্থনীতিবিদ অভিরূপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। অভিরূপ বাবু, দেখুন, এবারের বাজেটে নতুন কিছু নেই। গতবারের বাজেটের সঙ্গে যদি তুলনা করা হয়, মোটামুটি ওটাকেই প্রায় কাট পেস্ট করা হয়েছে। এদিক ওদিক দু একটা পরিবর্তন আছে, সেগুলো ওই লবিংয়ের ওপর নির্ভর করে। এ কিছু পেয়েছে, ও কিছু কম পেয়েছে ইত্যাদি। অতএব আমাদের দেশের যে সমস্যাগুলো, সেগুলো এই বাজেটে অ্যাড্রেসড হয়েছে বলে মনে হয় না। এটা ঠিক যে আমাদের একটা মোটামুটি কমফোর্টেবল গ্রোথ হচ্ছে এই সময়, কিন্তু মূল সমস্যাটা হচ্ছে সেই গ্রোথটা নিচু তলায় পৌঁছচ্ছে না, সবার কাছে পৌঁছচ্ছে না গ্রোথটা। একটা ওপর দিকের মানুষ নিশ্চয়ই তাদের আর্থিক অবস্থা অনেক ভালো হয়েছে আগের থেকে। এমনকি আমি বলবো মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত তো বটেই, এমনকি মধ্যবিত্তের অবস্থাও ভালো হয়েছে। কিন্তু মধ্যবিত্ত কজন? একেবারে নিচুর তলায় যারা রয়েছেন তাদের জন্যে কিছু করতে এই বাজেটে দেখতে পাচ্ছি না। এখন কথা হচ্ছে যে এই যে ধরুন পশ্চিমবঙ্গকে কিছু দেওয়া হলো না, কোনো সন্দেহ নেই। মানে এই যে লিস্টগুলো বললেন, আইএসআইকে টাকা দেওয়া, আইএসআইটা আমি একটু বলি, কারণ আইএসআইকে যে টাকাটা দেওয়া হয়েছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটকে, ওটা কিন্তু কলকাতা, দিল্লি, ব্যাঙ্গালোর, তাছাড়া আমাদের চেন্নাই সেন্টার, তেজপুর সেন্টার সব মিলিয়ে, ওটা একা কলকাতার নয়, এটা পরিষ্কার করে দেওয়া ভালো। কিন্তু অন্য যেগুলোকে ধরুন সত্যজিৎ রায় ইনস্টিটিউট বা আপনার বেঙ্গল কেমিক্যাল বা ইত্যাদি, সেগুলো তো রুটিন, ওগুলো না দিলে তো সংস্থাগুলো বন্ধ হয়ে যেত। ওটা আমার মনে হয় না নতুন কিছু দেওয়া হচ্ছে বলে ওটাকে দেওয়ার মধ্যে আমি ধরবো না। এখন আমার কাছে প্রশ্নটা হচ্ছে যে ইলেকশনের ঠিক সামনে বিজেপি এটা কেন করলো? দুটো সম্ভাব্য এক্সপ্লেনেশন হতে পারে। একটা হতে পারে বিজেপি এখানে হেরে বসে আছে, বিজেপি ধরে নিচ্ছে যে এখানে টাকা দিয়ে লাভ নেই, ভোট পাওয়া যাবে না, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে বিজেপি ভাবছে যে এখানে তো তৃণমূল কংগ্রেস সারা বছর ধরে গরিবদের অনুদান দেয়, আমরা জানি, লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি, সেইটার যে এফেক্ট, সেইটাকে কাউন্টার করার জন্যে ভোটের ঠিক আগে কিছু জিনিস দিলে লোকে হয়তো রেগে যেতে পারে, খুশি হওয়ার বদলে রেগে যেতে পারে, মনে করতে পারে যে ঘুষ দেওয়া হচ্ছে। সারা বছর দেওয়া, 5 বছর ধরে দেওয়া এবং শুধুমাত্র ভোটের আগে দেওয়া, এই দুটোর মধ্যে একটা তফাৎ তো আছে, সেটা হয়তো বিজেপি বুঝতে পারছে, এমন হতেই পারে। আর তৃতীয় পয়েন্টটা হচ্ছে সুকান্তবাবু যেটা বললেন, দেখলাম যে আমরা আগে ক্ষমতায় আসি তারপর দেবো, তার মানে আগে তোমরা আমায় ভোট দাও তারপর আমরা তোমাদের দেব, আগে তোমাদের দেবো না, আগে দেখে নি তোমরা ভোট দাও কিনা। এই প্রবণতাটা আমার ভালো লাগেনি। আমি পার্থপ্রতিম বিশ্বাসের কাছে এই দিকটা থেকে আসবো। পার্থদা, দেখুন, আমি অমিত শাহকেও বলতে শুনেছি, অমিত শাহ যখন এলেন লাস্টবার, যে সিপিএম এর আমলেও বাংলা পিছিয়ে গেছে, মানে বাম আমলে, তৃণমূলের আমলে তো পিছিয়ে গেছে, কিন্তু সেই দিকটা থেকে বঞ্চনা কিনা বাংলাকে, এটা একরকম নম্বর প্রশ্ন থাকবে। 2 নম্বর হচ্ছে সত্যি তো, মানে আমরা যখন ক্ষমতায় আসবো তখন বাংলার জন্য যা করার করব, এখন বাংলার জন্য করে কি লাভ? আর একটা বিষয় হচ্ছে
দেখুন, এই যেভাবে আমরা দেখলাম যে উদার হস্ত হতে বিহারের জন্য, অন্ধ্রপ্রদেশের জন্য, কিন্তু বাংলার জন্য তো ফ্রেট করিডোরের ঘোষণা করা হয়েছে। বিজেপি তো বলছে প্রচুর কর্মসংস্থান হবে। সেই কর্মসংস্থানের সুযোগ কি আপনি দেখতে পাচ্ছেন, দিশা দেখতে পাচ্ছেন? না দেখুন পাপিয়া, বিনিয়োগ না হওয়ার দুটো কারণ অভিরূপবাবু একটু আগে বললেন। আমি যদি আর একটা 3 নম্বর কারণ যদি খোঁজার চেষ্টা করি, এরকম যে এ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ডেভেলপমেন্টটা আসলে ইস্যু করতে চায় না বা ইস্যু করার মতো পজিশনে নেই। ফলে তারা বুঝেছে অনেক ভালো যে রোহিঙ্গা বলে চিৎকার করে যে পোলারাইজেশনের পলিটিক্সটা করা যায়, পশ্চিমবঙ্গে অনেক বেশি আয় দেবে। ফলে ওখানে কোটি কোটি টাকার বিনিয়োগ করে খুব বেশি লাভ হবে না। ফলে ওখানে ওই মেরুকরণের রাজনীতি, দ্যাট ইজ গোয়িং টু বি মাচ মোর বেনিফিশিয়াল ফর দেম পলিটিক্যালি। হয়তো এটা একটা কারণ হতে পারে যে কারণের জন্য করছেন। এবং সুকান্তবাবু যে কথাটা বলেছেন, আপনি বললেন ক্ষমতায় আগে আসি তারপরে দেখব, ফলে এটা আর একটা সম্ভাব্য ব্যাখ্যা। কিন্তু এই এন্টায়ার বাজেটটা, আমি বলছি যে ভারতবর্ষের মতো একটা দেশ যেখানে ইয়াঙ্গার জেনারেশন ভরপুর, তাদের কর্মসংস্থানের প্রশ্নটা একটা বড় প্রশ্ন, সেখানে আমাদের রাজ্য কিছু তো পেল না, সারা দেশও কি কিছু পেল? আমার প্রশ্ন দুটো জায়গায়। একটা হচ্ছে যে কিছুদিন আগে আপনারা দেখবেন যে বিশেষত আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে এখন 21st সেঞ্চুরিতে কর্মসংস্থানের যে নতুন দিক খুলেছে, সেটা হচ্ছে এই যে ই-কমার্স থেকে শুরু করে, সেখানে এই যে 10 মিনিটের দৌড়, সেটা তো সরকার বন্ধ করলো অনেক আন্দোলনের পর গিগ ওয়ার্কার্সদের। আচ্ছা, দেশে একটা শ্রম কোড চালু হলো শ্রম সুরক্ষার জন্য, কিন্তু এবার আপনি বলুন যে প্রায় 1.25 কোটি বাচ্চা ছেলেমেয়েরা এই গিগ ওয়ার্কার্স হিসেবে কাজ করে। এই বাজেটে সবচেয়ে বড় প্রত্যাশিত ছিল যে এই অংশের ছেলেমেয়েরা যারা নতুন কাজের বাজারে ঢুকছে, যে তাদের জন্য শ্রম সুরক্ষা, তাদের জন্য একটা ওয়েলফেয়ার বোর্ড, সেটা ঘোষণা করা। ফলে কার্যত আমি অত্যন্ত হতাশ হয়েছি যে এই যে নতুন জেনারেশনের এমপ্লয়মেন্ট ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে যেখানে মানুষ ঢুকছে, সেই জায়গায় সরকার ওই লিপ সার্ভিস বলতে যাবো যায়, সরকার কার্যত এখানে কোনো ভূমিকা পালন করলেন না। এটা এক। 2 নম্বর হচ্ছে আর একটা জায়গায় অদ্ভুত সব ফ্যালাসি। একটা কেন, আমি আপনাকে এরকম অনেক জায়গা দেখাতে পারি যে এমএসএমই সেক্টরে হচ্ছে যে বললেন বুস্ট আপ করার জন্য। এটা সন্দেহ নেই যে আমাদের এই ক্ষুদ্র মাঝারি শিল্প আমাদের রাজ্যেও একটা বড় ভূমিকা পালন করে, আমাদের রাজ্যের অর্থনীতিতে, দেশেও করে। আমি তো দেখছিলাম যে আমাদের দেশের প্রায় জিডিপির ক্ষেত্রে 30% জিডিপি হচ্ছে এমএসএমই থেকে আসে। আচ্ছা, এবার বিনিয়োগ পরিমাণ কত? 10,000 কোটি টাকা। আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই। 7.5 কোটি 7.6 crore হচ্ছে এমএসএমই ইউনিট আছে। আপনি যদি এবার ভাবেন যে 10,000 কোটি টাকা বুস্ট আপ করার জন্য দিচ্ছেন 7.5 কোটি ইউনিটকে, তাহলে কার্যত প্রত্যেকটা ইউনিটে 1316 টাকা করে পড়ে। আপনি ভাবুন তো কোন ইনসেন্টিভ ঘোষণা করলেন যে 1316 টাকা করে দিয়ে গোটা দেশ জুড়ে এমএসএমইকে তারা হচ্ছে যে বুস্ট আপ করবেন। আমি বলছি যে এটাকেই বলে না ওই 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 কী বলবো, যেটাকে হিন্দি শব্দটা বলে মানে মিথ্যে প্রতিশ্রুতি যেটাকে বলা হয়। হ্যাঁ হ্যাঁ, জুমলা, জুমলা। দিস ইজ কল্ড জুমলা। দিস ইজ অ্যানাদার। এটা হচ্ছে যে 2 নম্বর। 3 নম্বর ক্ষেত্রে আপনি যদি দেখুন যে আমরা যারা লেখাপড়ার জগতের সাথে যুক্ত, আমি গতকালই ওদের পেশ করা যেসব রিপোর্ট যেগুলো বেরিয়েছে, অর্থাৎ আমাদের যে সার্ভে রিপোর্ট দেশের, যেটা আমাদের হয় ইকোনমিক সার্ভেতে শিক্ষার ক্ষেত্রে যেটা সবচেয়ে অ্যালার্মিং চিত্র, যে আপনি ড্রপ আউটের পরিমাণ, স্কুল লিভিং কন্ডিশন, অর্থাৎ সেকেন্ডারি লেভেলে যখন যাচ্ছে, হায়ার সেকেন্ডারিতে প্রায় 50% হচ্ছে এনরোলমেন্ট জিআর, 50% বেরিয়ে চলে যাচ্ছে। এই যে পরিযায়ী শ্রমিকের কথা বলছি না, গোটা দেশ জুড়ে ঘটছে। এই অবস্থায় দাঁড়িয়ে শিক্ষাক্ষেত্রের যে করুণ অবস্থা, যে গোটা দেশে 10 লাখ পদ শূন্য শিক্ষকের, স্কুল লেভেলে আমি বলছি, অন্য কোথাও না। 10 লাখ স্কুলের পদ শূন্য, 25 কোটি ছেলে মেয়ে পড়াশোনা করছে সরকারি ব্যবস্থার দিকে হাঁ করে তাকিয়ে। সেই শূন্যপদ পূরণের কোনো অঙ্গীকার, কোনো দিশা এই বাজেট, তার অ্যালোকেশন অন্তত নেই। যদি থাকতো তাহলে বাজেটে স্কুল এডুকেশনের যে অ্যালোকেশনটা তারা দিয়েছেন, এই 78,572 কোটি থেকে এই বছর একটা মিগারলি ইনক্রিজ করেছেন, সেটাও ইনফ্লেশন যদি ধরেন, সেই ইনক্রিজটা কোনো ইনক্রিজই না। তাহলে আসলে কি তারা ভারতবর্ষের ছেলে মেয়েদের লেখাপড়ার আঙিনায় আনতে চাইছেন? দ্যাটস ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা হচ্ছে যে প্রাথমিক স্তরে, মাধ্যমিক স্তরে। সেম অ্যাবাউট দ্য হায়ার এডুকেশন। আপনি হায়ার এডুকেশনে এই যে বলছেন না, স্টেম শিক্ষা মানে বিজ্ঞান শিক্ষা, মেয়েদের জন্য জেলায় একটা করে হস্টেল। আরে এটা দিয়ে কোন বিজ্ঞান শিক্ষার মান এগোবে বলুন তো? গোটা দেশে, সারা পৃথিবীতে বিজ্ঞান শিক্ষা যেখানে হয় সেখানে আরও নিবিড় বিনিয়োগ লাগে। স্কুলে আপনি যান, আমাদের রাজ্যের স্কুল, আমাদের দেশের স্কুল, বিজ্ঞান শিক্ষার শিক্ষকদের অবস্থা সবচেয়ে খারাপ। তো হস্টেলে কোন মেয়েদের রাখবেন এবং তাদের এনে কী পড়াবেন, কাদের দিয়ে পড়াবেন? দ্যাট কোয়েশ্চেন রিমেন্স আনআনসার্ড। অথচ বাজেট পাস হচ্ছে আমাদের এখানটায়।
এই বলছি এটাকে জুমলা বলে, এই জিনিসটা অর্থাৎ আপনি বলছেন বিনিয়োগ কোথায় তেমন ভাবে এবং কর্মসংস্থান কোথায়, হস্টেল তো হলো, সুরক্ষা কোথায়, নিরাপত্তা কোথায়, একদম এই প্রশ্নে আমরা আলোচনায় আসবো। তার আগে দেখুন, এই যে বাজেট পেশ হলো দিল্লিতে, আর তারা আজ খুব স্বাভাবিকভাবেই দেখতেই পাচ্ছেন বাংলায় এসে কিভাবে পড়েছে। বাংলায় যেহেতু বিধানসভা ভোট, প্রত্যাশা অনেকটা ছিল। বিরোধী দলনেতা যখন কেন্দ্রীয় বাজেটকে স্বাগত জানাচ্ছেন, তখন কেন্দ্রের মোদী সরকারকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ওরা জানে ওরা বাংলায় হারবে। দেখুন, বয় বাজেট, বয় বাংলা, বয় বিধানসভা ভোট, বয় বাকযুদ্ধ। বাজেট পেশ হলো দিল্লিতে, আর প্রত্যাশিতভাবেই সঙ্গে সঙ্গে তার সঙ্গে জুড়ে গেল বাংলার বিধানসভা ভোট। কে জিতবে, কে হারবে, বাজেটের নেগেটিভ প্রভাব কার ভোটযন্ত্রে পড়বে, পজিটিভ কার? দ্রুত বয়ের সঙ্গে জুড়ে গেল প, অর্থাৎ বাজেটের সঙ্গে পরিবর্তন হওয়া না হওয়ার কোনো সম্পর্ক আছে কিনা। এক কথায় এই বাজেটকে স্বাগত জানাতে পারি। পশ্চিমবাংলার জনগণকে বলবো, এপ্রিল মাসে বিধানসভা ভোটে এবারে পরিবর্তন আনুন। উনি বুঝেছেন যে বিদায় আসন্ন, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, কালের দেওয়ালি, কেউ বদলাতে পারবে না। মানুষ কি পেল কি পেল না, বাজেটে নরেন্দ্র মোদীর সরকার কি দিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভাতা বাড়াবে কি বাড়াবে না, লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হবে কি না, বাড়ালে কত? এখন এত প্রশ্ন, এত জল্পনা, এত চর্চা, তার কারণ একটাই, দুয়ারে ভোট। বাংলার মানুষকে অত্যাচারিত করে রাখে। বাংলার 10 কোটি মানুষকে যদি কেউ বাংলাদেশি বলে বা বাংলাদেশি মনে করে, সেটা এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এই দেশের অর্থমন্ত্রী মনে করে। তারা বাংলার জন্য কোনো রকম কোনো বরাদ্দ বা কোনো রকম কোনো প্রতিকার বা আর্থিক প্যাকেজ বা সমাধান কিছুই আনেনি এ বাজেটে। আমরা জানি তৃণমূলের ছানির অপারেশনটা জরুরি, কিন্তু কানেও যে সমস্যা এটা আগে বুঝে উঠতে পারি। দুর্গাপুর, শিলিগুড়ি, ডানকুনি, এগুলো কোথায়? মঙ্গল গ্রহে? আমজনতার বাজেট কোনোদিনও ঠিক হয় না, খরচ বেশি, আয় কম বরাবর। তাতে আর কবে কি এসে গেছে রাজনীতিবিদদের? তারা বরাবরই ভালো ভালো কথা বলে ভোট নিয়ে যায়, সে যে দলেরই হোক না কেন। তাদের নিজেদের ভোটের বাজেট ঠিক থাকলেই হলো। আশা করেছিলাম অন্তত 4-5 বার বাংলার নামটা শুনবো বা বিটা শুনবো, সেটাও শুনতে পারিনি। সুতরাং ইলেকশন সামনে, তাতেও একটুও কিছু দিল না। বাংলাকে বঞ্চিত করতেই থাকছে, আগামী দিনে করবে। এই বাজেট তো পশ্চিমবঙ্গকে আরো বিকশিত করার বাজেট, কিন্তু এটা হবে না। আসল বাজেট হবে যেটা, সেটা হবে মে মাসে, এই সরকারটাকে বিসর্জন দেওয়ার পর, বিকশিত ভারতের সঙ্গে বিকশিত পশ্চিমবঙ্গের বাজেট। সব দলই দাবি করে তারা মানুষের বাজেট করে কিংবা ক্ষমতায় এলে করবে। তা করলে অবশ্য এতদিনে জনসাধারণের বাজেট ঠিক হয়ে যেত। এবিপি আনন্দ। দেখুন, তৃণমূল বারবার এটা অভিযোগ করে যে বাংলাকে সর্বক্ষেত্রে বঞ্চিত করছে কেন্দ্র। কোথাও গিয়ে কি আজকের বাজেটে সেই অভিযোগটাই শিলমোহর পড়ল না? এই প্রশ্নটা উঠছে পঙ্কজদা, যে বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় নেই, ক্ষমতায় আসবে বলে কি সেই আত্মবিশ্বাসটা নেই? তার জন্যই কি বাংলার ঝুলি শূন্য? না, আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো, যেহেতু রাজ্য বঞ্চিত, আমি তার আগে প্রথমেই বললাম যে কি কি অ্যালটমেন্ট হয়েছে। সাধারণত গত 10 বছরে যদি বাজেটটা আমরা রাজ্য বাজেট দেখি, তাহলে আমরা দেখব যে স্টেট ওন কালেকশন ট্যাক্স থেকে এবং নন ট্যাক্সের যে কালেকশন মাত্র 40% অফ দ্য টোটাল বাজেট। এই বাংলা কথাটা এত বারবার আসছে তার কারণ যখন বিহারের ক্ষেত্রে অতটা ঢালাও বরাদ্দ, বিহারের নামটা কিন্তু অনেকবার শোনা গেছিল, আজকে একবারও বাংলার নামটা শোনা যায়নি। বলছি আমি এবার পুরো বাজেট পেপারের মধ্যে যেগুলো আছে, যতটা বলা হয়েছে, তারপরেও আমি সেই বিষয়ে বললাম। আরেকটা হচ্ছে যে রাজ্যের যে বাজেট গত 10 বছরে, শেয়ার ইন দ্য সেন্ট্রাল ট্যাক্স আর গ্র্যান্টি নেট 56%। তাহলে রাজ্য যে বাজেট এতদিন পেশ করেছে তার 40% নিজের কর থেকে এবং কর সংক্রান্ত অকর থেকে তারা পাচ্ছেন। এক। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনারা যে শিল্পায়নের কথাটা, তো এই রাজ্যে যে অনেক কথা হয়, আমি 2015 থেকে 2025 পর্যন্ত যদি আমি দেখি যে এখানে মৌ হয়েছে, বেঙ্গল মিন্স বিজনেস সামিট, 24 লক্ষ কোটি টাকার মৌ হয়েছে। আদতে বিনিয়োগ কিন্তু সেটা 3% উপরে যায়নি, পরিসংখ্যান বলছে। তো
এই তারা দাঁড়িয়ে যখন কেন্দ্রীয় বাজেট সম্পর্কে এরকম সমালোচনার কথা বলে, সে তো পঙ্কজ দা, সিঙ্গুরেও নরেন্দ্র মোদী তিনি সভা করলেন, সিঙ্গুরের শিল্প নিয়ে তো তিনি কিছু বললেন না। সেক্ষেত্রে বারবার আমরা আপনাদের মানে বঙ্গ বিজেপির মুখে তো বারবার ওই সিঙ্গুরের শিল্প নিয়ে টাটার আসবে, ফিরে আসবে, এই কথা বারবার শুনেছি। তাহলে বাংলা নিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্ব যতটা সিরিয়াস, কেন্দ্র কি ততটা নয়? না, মোটেই বিষয়টা নয়। বারবার এটা বলা হয়েছে, বহুভাবেই বলা হয়েছে যে একটা জায়গা এমন একটা স্টেলমেন্ট কন্ডিশনে তৈরি করা হলো যেখানে শিল্প হলো না, কৃষিও হলো না। এইরকম একটা জায়গায় নিয়ে যাওয়া শুধু আন্দোলন আর ক্ষমতার নামে, সেটা তো একদম সুইসাইডাল গেম হয়েছে। এবং পশ্চিমবাংলা এটা একটা বলা যেতে পারে যে আপনি যদি সেই দিন যেদিনকে এই টিগারটা টেপা হয়েছিল তার পরের দিন ইকোনমিক টাইমসে পরিষ্কার লেখা হয়েছিল যে প্রায় 7,500 কোটি টাকা বিনিয়োগ সেই দিন রাজ্য থেকে চলে গিয়েছিল। সুতরাং সেই কারণেই তো মানুষ আশা করেছিল যে প্রধানমন্ত্রী এসে বলবেন সুমনদা বলবেন, তার আগে দেবাংশুর কাছে আসবে, যে বড় কোনো ভারী শিল্পর কথা ঘোষণা করবেন। কিন্তু পঙ্কজদার কথা শুনতে শুনতে আমি বলছি এই ক্ষেত্রেই তো অনেকটা নাম্বার পেয়ে গেল তৃণমূলের হাসি অনেকটা চওড়া হয়ে গেল, যে যাই হোক মানে বাজেটে বাংলার প্রাপ্তি না থাকে তৃণমূলের প্রাপ্তি যোগ হলো, হাফ ছেড়ে বাঁচলো তৃণমূল, তাই তো দেবাংশু? দেখুন, আমি 2-3টে কথা বলি। প্রথম কথা, আজকের আলোচনাটা শুরু হয়েছিল একটা বিষয় দিয়ে, যেটা আপনারা মেনশন করেছিলেন, আপনাদের প্যাকেজেও দেখালেন, যে বিহারের নির্বাচনের আগে কতটা বিহারকে ফোকাস করা হয়েছিল, আরেকটা স্টেটকে ফোকাস করা হয়েছিল, যেই স্টেটটা ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি মধ্যবিত্ত ভরপুর একটা রাজ্য, তার নাম হচ্ছে দিল্লি। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে করে রিলিফ দেওয়া হয়েছিল, আপনাদের প্রত্যেকের মনে থাকবে, 12 লক্ষের গন্ডি যেটাকে বেঁধে দেওয়া হয়েছিল। এবং সেটার ফসলেই অনেকে বলে বিহার এই দিল্লি নাকি ভারতীয় জনতা পার্টি জিতেছিল, কারণ ওইটা এমন একটা রাজ্য যেখানে মধ্যবিত্তরাই মূল ভোট, সেখানে তাদের সংখ্যাটাই অত্যন্ত বেশি। তো ওটার জন্য ওই বাজেটটা কিন্তু শুধু বিহারকে কেন্দ্র করে নয়, দিল্লিকে কেন্দ্র করেও করা হয়েছিল। এবার আমার একটা সহজ প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, দিল্লিতে নির্বাচনের আগে বিজেপি একটা ঘোষণা করেছিল যে আমরা ক্ষমতায় এলে দিল্লির সমস্ত মহিলাদের, অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসবে, এবং 8ই মার্চ ছিল হচ্ছে নারী দিবস। আমাদের প্রত্যেকে জানি আমরা 8ই মার্চ নারী দিবস। বিজেপি ঘোষণা করেছিল 8ই মার্চের পর থেকে দিল্লির প্রত্যেকটা মা, দিল্লি রাজ্য সরকার বিজেপি প্রতিষ্ঠিত হলে 3,000 টাকা করে পাবে। আগামী মাসে, আজকে আমরা ফেব্রুয়ারির প্রথম দিনে দাঁড়িয়ে রয়েছি, আগামী মাসে আরেকটা 8ই মার্চ আসছে, 3,000 টাকা এখনো দিল্লি পায়নি। 1 নম্বর কথা। আরেকটা পয়েন্ট এখান থেকেই আসে, এই যে শুভেন্দুবাবুরা চিৎকার করে বলেন এই দিল্লির মতো কপি করে, যে আমরা বাংলা এলে অন্নপূর্ণার ভান্ডার করব, দিদি দিচ্ছেন 1000, আমরা দেবো 3000, তাই আমাদের ভোট দিন। আচ্ছা দিদি, একটা খুব সাধারণ মানুষের জায়গা থেকে প্রশ্ন করতে চাই, এত স্ট্যাটিস্টিক্স, এত তত্ত্বের বাইরে বেরিয়ে আমার একটা কথা বলুন। বর্তমানে পশ্চিমবঙ্গে যে মানুষ আছেন তারা দুটো সরকারের অধীনে আছেন, একটা রাজ্য সরকার, একটা কেন্দ্রের সরকার। রাজ্যের সরকার যেমন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন, কেন্দ্রের সরকার নরেন্দ্র মোদী এবং বিজেপি চালাচ্ছে। তাহলে রাজ্যে এলে আমরা 3,000 টাকা অন্নপূর্ণার ভান্ডার দেবো বলার তো শুভেন্দুবাবুদের দরকারই ছিল না। তারা প্রুফ করে দিতে পারতেন এই বাজেটে গোটা দেশের জন্য অন্নপূর্ণার ভান্ডার ঘোষণা করে, তাহলে কেন্দ্রীয় সরকারের থেকে অন্নপূর্ণা ভান্ডার চলে আসতো। দিদি দিত 1000, মোদী দিত 3000, বাংলার মায়েরা পেত 4000। তো দিল্লি থেকে 3000 দিয়ে আপনারা বাংলার মানুষকে বিশ্বাস করাতে পারতেন যে তাহলে স্টেটে এলেও আমরা দেবো, আপনারা করেননি। তৃতীয় বক্তব্য দিদি, আমি একটা জাস্ট লাইন বলে শেষ করব, সেটা হচ্ছে আজকে আমরা যখন সকালবেলা উঠে বাজারে যাই, সর্ষের তেল, পোস্ত, কেরোসিন, গ্যাস, আর্থারাইটিসের ওষুধ থেকে শুরু করে সুগারের ওষুধ, বিপির ওষুধ, আমি নিজে কোলেস্টেরলের ওষুধ খাই, এই ওষুধগুলোর দাম কোন জায়গাতে ছিল আজকে কোন জায়গাতে গেছে। আমি বলছি গোটা কেন্দ্রীয় সরকারটাই তো প্যারাসিটামল খেয়ে চলছে। ওষুধের বিষয়ে আসবো, কিন্তু বিজেপি তো উল্টে বলছে রাজ্য বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন বঙ্গবাসী, সেক্ষেত্রে তোমরা উপর করে দেবে। না, রাজ্য বাজেটের দিন তো রাজ্য বাজেট নিয়ে আলোচনা হবে। দেবাংশু আবার আসবো, অর্থাৎ মানে সুমনদার কাছে যাবো। সুমনদা, মানে বারবার ভান্ডার নিয়ে কথা বলা যায়, তাহলে ভান্ডার দিয়ে ভোট পাওয়া যায় না? দেখুন, মা বোনেদের যদি অর্থনৈতিক উন্নতি হয় বা ইকোনমিক এম্পাওয়ারমেন্ট হয়, সেটার আমরা বিরোধী নই। বিষয়টা হচ্ছে অসত্যের আমরা বিরোধী। দেখুন, স্কিল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, এই নানা রকমের প্রকল্প যেগুলো নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে ঘোষণা করেছিলেন, সবকটা আজকে একদম বিনষ্ট হয়ে গেছে। ওরা কি ধরনের প্রকল্প ঘোষণা করেন, এটা কীভাবে ইমপ্লিমেন্টেড হয় তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ওদের একটা খুব পপুলার প্রজেক্ট ছিল বেটি বাঁচাও বেটি পড়াও। যখন একটি সোশ্যাল অর্গানাইজেশন আরটিআই করলো, জানা গেল কেন্দ্রীয় সরকার টোটাল যে বরাদ্দ বেটি বাঁচাও বেটি পড়াও এর, তার 85% খরচ করে ফেলেছে নরেন্দ্র মোদীর ছবি লাগিয়ে তার বিজ্ঞাপন। এই জায়গায় হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার। বিশ্বাস করুন, সব কটা
এই প্রো পিপল ভেঞ্চার পলিসিস বলুন, কর্মসূচি বলুন, যেগুলো ভারতীয় জনতা পার্টি ঘোষণা করেছে, আজকে আমরা বুঝতে পারছি 2014 পর থেকে 2026-এ এসে দাঁড়িয়ে সবকটা একটা শুধু কালারফুল গ্রাফ, মানুষের দৈনন্দিন জীবনযাপনে এর কোনো ছাপ পড়েনি। এর চেয়ে বড় খারাপ পার্ট একটা সরকারের জন্য আর কি হতে পারে? আচ্ছে দিন করে চেঁচিয়ে বিভিন্ন ধরনের ন্যারেটিভ নরেন্দ্র মোদী যখন থেকে ক্ষমতায় এসছেন করেছেন। আমি প্রথমেই বললাম আমরা সাধারণ মানুষ, নিশ্চয়ই তথ্যের এই ধরনের যেগুলো ডেটা যেখানে বিদগ্ধ মানুষরা রয়েছেন দেবেন, সেটা নিয়ে বাজেট বিশ্লেষণ হবে। কিন্তু দিনের শেষে একটাই কথা, আজকে কবচের কথা দেবাংশু বলছিল, রেলওয়ে সেফটির আরো অনেকগুলি অ্যাসপেক্ট আছে, সেগুলোতে দেখতে হবে যে কি বাজেট বরাদ্দ বেড়েছে। এই যে অনেকগুলোর কথা বললেন না, অর্থাৎ সংখ্যা, সুমনদা সেই দিনের শেষে তো সংখ্যা কথা বলে। সেই বিজেপি একের পর এক রাজ্য তাদের দখলে আনছে আর কংগ্রেস ক্রমশ হারাচ্ছে। তো সুতরাং এই কথাটা তো সেক্ষেত্রে রাখতেই হবে। যাই হোক, আপনার রিয়াকশন পরে নেব, কিন্তু তার আগে দেখাই শেয়ার বাজারের অবস্থাটা কি। শেয়ার বাজারে ফিউচার ও অপশন ট্রেন্ডিং এর খরচ বেড়েছে। আজকে বাজেটে ডেরিভেটিভে সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স বা এসটিটি বৃদ্ধি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 50 থেকে 150% বাড়ানো হয়েছে কর। দেখুন, 26-এর বাজেটে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য দুঃসংবাদ। ডেরিভেটিভ ট্রেডিং এ ফিউচার এবং অপশন উভয় ক্ষেত্রে সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স বা এসটিটি বৃদ্ধি করার ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। I propose to raise the STT on futures to 0.05% from the present 0.02%. STT on options premium and exercise of options are both proposed to be raised to 0.15% from the present rate of 0.1% and 0.125% respectively. কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই ঘোষণার ফলে অনেকটাই বাড়ল শেয়ার বাজারে কেনা বেচার খরচ, যার নেতিবাচক প্রভাব পড়ল ভারতীয় শেয়ার বাজারে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এসটিটি বৃদ্ধির ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই কার্যত রক্তক্ষরণ শুরু হয়ে যায়। হুড়মুড়িয়ে নিচে নামতে থাকে ভারতীয় শেয়ার সূচক নিফটি ও সেন্সেক্স। শেয়ার সূচক সেন্সেক্স একসময় 3000 পয়েন্টের কাছাকাছি পড়ে যায়, আর এক শেয়ার সূচক নিফটিও 750 পয়েন্ট নিচে নেমে যায়। যারা শেয়ার বাজার প্রথম নিয়ে আসবেন, বিক্রি করবেন এবং তারপর সেকেন্ডারি মার্কেট সেটা ডিল হবে, সেটা নির্ভর করে যে শেয়ারের চাহিদা আছে কিনা। শেয়ারের চাহিদা যদি কমে গভর্নমেন্টের পলিসির জন্যে, তাহলে শেয়ার বাজারে নিশ্চয়ই দাম কমতে বাধ্য। সাধারণভাবে এই বাজেটে উৎপাদন সূচক বা উৎপাদন সহায়ক কোনো ঘোষণা নেই। বিশেষজ্ঞদের মতে শেয়ার বাজারের এই পতনের নেপথ্যে অন্যতম কারণ সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স বা এসটিটি বৃদ্ধি। এখন প্রশ্ন হচ্ছে, কি এই সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স বা এসটিটি? শেয়ার বাজারে ইকুইটি মিউচুয়াল ফান্ড, ইকুইটি ফিউচার এবং অপশনে বিনিয়োগ করলে বিনিয়োগকারীকে একটি কর বা ট্যাক্স দিতে হয়। এই করকেই বলে সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স বা এসটিটি। প্রতিটি ট্রানজাকশন অর্থাৎ কেনা ও বেচা উভয় ক্ষেত্রে মুনাফা হোক বা ক্ষতি, বিনিয়োগকারীকে এই ট্যাক্স অর্থাৎ এসটিটি দিতেই হয়। এর মধ্যে রবিবার কেন্দ্রীয় বাজেটে শেয়ার বাজারে ফিউচার ও অপশনে বিনিয়োগের ক্ষেত্রেই এসটিটি বৃদ্ধি করেছেন নির্মলা সীতারামন। এখন ধরা যাক কোনো বিনিয়োগকারী শেয়ার বাজারে ফিউচারে 1 লক্ষ টাকা বিনিয়োগ করলেন। এক্ষেত্রে আগে 0.02% হারে তাকে সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স বা এসটিটি গুনতে হতো 20 টাকা। এখন সেটাই তাকে 0.05% হারে দিতে হবে 50 টাকা। অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই দিনের ঘোষণার ফলে ফিউচার ট্রেডিং এর ক্ষেত্রে সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স বাড়ছে 150%। অন্যদিকে কোনো বিনিয়োগকারী অপশন ট্রেডিং এ 1 লক্ষ টাকা বিনিয়োগ করলে আগে 0.1% হারে এসটিটি দিতে হতো 100 টাকা। সেটাই এখন 0.15% হারে দিতে গেলে এসটিটি দিতে হবে 150 টাকা। অর্থাৎ অপশন ট্রেডিং এর ক্ষেত্রে এসটিটি বৃদ্ধির পরিমাণ 50%। हिंदी में सट्टा बोलते हैं। स्पेकुलेशन ज्यादा और समटाइम्स हाईली रिस्की, इधर बहुत लॉस भी फेस कर रहे हैं लोग जिनके हाथ में इतना एक्स्ट्रा पैसा भी नहीं है जिससे वो स्पेकुलेट कर सकते हैं। सो दिस नॉमिनल इंक्रीज is purely aimed at high speculation only to deter them. নেক্সাস এবং নিফটি দুটোতেই আমরা দেখলাম যে বাজেটটা যাওয়ার পরে দামটা কিরকম একটা পড়ে গেল, যে হঠাৎ এরকম একটা পরিস্থিতি কেন হলো এটা আমরা সত্যি বুঝে উঠতে পারিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন এসটিটি বৃদ্ধির ঘোষণা করেন বেলা 12টা বেজে 11 মিনিটে।
আর ঠিক তার পর মুহূর্ত থেকেই নিফটি ও সেন্সেক্স নিচের দিকে নামতে শুরু করে। Economy is derailed. You will see within this time the market falls sharply. Sensex down about over 1,100 points. Nifty 50 has been below 25,000. So you can realize there is a proverb in Bengali, chorer mayer boro gala. ভারতবর্ষের মূল অর্থনৈতিক স্রোতের সাথে বাংলা এই মুহূর্তে নেই। যে চটকদার ঘোষণার ফলে স্বাভাবিকভাবে হয়তো বাজেট বেড়ে যায়, দূরগামী বাজেট হবে এবং এই বাজেটে যুব সমাজের কর্মসংস্থান কেন্দ্রিক বাজেট। ইম্প্যাক্ট আসতে শুরু করবে, ধীরে ধীরে ইম্প্যাক্ট আসবে এবং সেই ইম্প্যাক্ট দীর্ঘস্থায়ী হবে বলে আমার মনে হয়। দিনের শেষে বেশ কিছুটা রিকভার করলেও গ্রিন জোনে যেতে পারেনি ভারতীয় শেয়ার বাজার। শেয়ার সূচক সেন্সেক্স প্রায় 1550 পয়েন্ট কমে দাঁড়ায় 80,700 উপরে। এই দিন প্রায় 500 পয়েন্ট পড়ে যায় নিফটিও। অনির্বাণ বিশ্বাস, ঐশী মুখোপাধ্যায় ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এই যে এসটিটি বৃদ্ধি করা হয়েছে, এই ঘোষণার পরে কিন্তু শেয়ার মার্কেটে একটা বড়সড় ধস নেমেছে। এর ফলে শেয়ার কেনা বেচার ক্ষেত্রে খরচ বেড়েছে। আমি এখান থেকে অর্থনীতিবিদ শৈবলকর আমাদের সঙ্গে রয়েছেন, আমি শৈবলদার কাছে যাব। শৈবলদা, মানে প্রথম প্রশ্নই যেটা, যে তাহলে যদি খরচটা বেড়ে যায় শেয়ার কেনা বেচার ক্ষেত্রে, তাহলে সাধারণ মানুষ ইনভেস্ট বা বিনিয়োগ করবেন কি করে? আর আপনার কি মনে হয় এই শেয়ার বাজারে পতনের ক্ষেত্রে কি অন্যতম একটা কারণ এই এসটিটি বৃদ্ধি? হ্যাঁ, এটা অদ্ভুত একটা পলিসি। তবে আমার মনে হলো যে অর্থমন্ত্রী যেটা চাইছেন সেটা হচ্ছে যাতে বিনিয়োগের ক্ষেত্রে মানুষ জুয়া খেলার ব্যাপারটা না করে, অর্থাৎ প্রতিদিনের যে ফাটকাবাজি, অর্থাৎ আজকে কিনলাম সকালবেলা বিকেলবেলা বিক্রি করে দিলাম, এটাতে আপনার খরচ বেশি পড়বে। তবে এটা একটু মিসডাইরেক্টেড আমার ব্যক্তিগতভাবে মনে হয়, কারণ যারা দেশের মধ্যে এই ধরনের শেয়ার বাজারের সঙ্গে যুক্ত তারা যদি এটা করেনও, এটা দ্বিতীয় সেকেন্ডারি মার্কেট, অর্থাৎ এটা প্রাথমিক বাজার নয়। ফলে শেয়ারের এফেক্টে যে ব্যবসার সরাসরি ক্ষতি হচ্ছে তা কিন্তু নয়, এটা সেকেন্ডারি মার্কেটে যে ধরনের ট্রানজাকশন হয়। আমি যদি আজকে সকালবেলা সোনা কিনে বিকেলবেলা বিক্রি করে দিই, সেটাও এক ধরনের ফাটকাবাজি, কিন্তু সেটা বন্ধ করার তো কোনো প্রয়াস নেই। দ্বিতীয় হলো যারা ধরুন বাল্ক ট্রেডার, তাদের ক্ষেত্রে কিন্তু এই 0.03% থেকে 0.05%, এতেও কিন্তু খরচ অনেকটা বেশি পড়বে। যারা ছোটোখাটো মাঝারি বিনিয়োগকারী, অর্থাৎ বাড়িতে থেকে করেন কিংবা ছোট ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে এটা একটা ট্রানজ্যাকশন কস্ট এবং এটাকে অ্যাভয়েড করতে পারলেই ভালো হতো। আসলে শেয়ার বাজারে যেটা সবচেয়ে বেশি ধাক্কা দেয়, যেটার কথা নির্মলা সীতারামন একেবারেই বলেননি, সেটা হচ্ছে বিদেশি বিনিয়োগে যখন তখন চলে যাওয়া। এটা কিন্তু আটকানোর কোনো চেষ্টা নেই এবং এটা আটকানো সম্ভবও নয়, কারণ বিদেশের বাজার যদি ভালো হয়, আজকে যদি আমেরিকার বাজার ভালো হয় এবং সেখান থেকে যারা বিনিয়োগকারী তারা কিন্তু সেফটির খোঁজে এবং বেশি প্রাপ্তির খোঁজে কিন্তু যে কোনো মুহূর্তে টাকা তুলে নিয়ে চলে যেতে পারেন। এটা আটকানোর যে পদ্ধতি আগে ছিল, ইউপি আমলে ছিল এবং অ্যাকচুয়ালি ডক্টর মনমোহন সিংয়ের সৃষ্টি করা যে পদ্ধতি ছিল, সেগুলো সমস্ত বদলে দেওয়া হয়েছে এবং সেখান থেকে যে সুরক্ষা কবচ ভারতবর্ষের মানুষ একসময় এনজয় করতেন, যে দুম করে টাকা বেরিয়ে গেলে আমাদের এখানে ব্যাংকের কি অবস্থা হবে, আমাদের এখানে ফাইন্যান্সিয়াল মার্কেটের কি অবস্থা হবে, সেখানে ফিরে যাওয়ার কোনো রাস্তা আর নেই। কারণ এখন ডলার আপনি নিয়ে এলে $100 নিয়ে এলে $100 ফেরত নিয়ে যেতে পারেন, টাকা রাখতে হবে না এখানে এই মুহূর্তে আর। তো এগুলোর ওপর যদি ট্রানজ্যাকশন কস্ট আরোপ করা হতো, তাহলে আমার মনে হয় যে এই ধরনের ফাটকাবাজি এবং চটজলদি টাকা বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কমানো যেত। আসলে আমি একটু যোগ করব, আপনাদের আলোচনা শুনছিলাম, সেটা হচ্ছে যে দেখুন, বাজেট তো দীর্ঘমেয়াদী চুক্তি নয়। বাজেটের সঙ্গে যেটা আসে সেটা অ্যাকচুয়ালি সরকারের ঘোষণা করা কোনো দীর্ঘমেয়াদী বন্ডও নয়, যে আপনি যা পাবেন সেটা সব 20 বছর পরে এবং এখন তার কোনো প্রত্যক্ষ লাভ নেই, এখন শুধুই ক্ষতি এবং সব আপনি 2047 সালে পাবেন। তাহলে আমরা প্রতি বছরের বাজেট নিয়ে এত চিন্তিত কেন, এত আমরা আলোচনা করি কেন? প্রতি বছর যদি আগামী 25 বছরের রূপরেখা তৈরি হয়, তাহলে 25 বছর পরে যা ঘটবে সেটাই তো আমাদের একমাত্র প্রাপ্তি। এখন তো কিছুই প্রাপ্তি নেই। এই প্রত্যেক বাজেটেই, এবং অভিরুদ্ধ একসময় প্রথমে বললেন যে এটা প্রায় কাট অ্যান্ড পেস্ট, অর্থাৎ আগের বাজেটের উপর একটু চুনকাম করা, তার বেশি কিছু নয়। এইগুলো মিলিয়ে নতুন কোনো ঘোষণা যেহেতু হয়নি, ফলে এই ধরনের ছোট ছোট ঘোষণার মধ্যে দিয়ে বাজেটের যে আসল চরিত্র সেটা কিন্তু প্রায় হারিয়ে যাচ্ছে। অর্থাৎ বাজেটের মধ্যে দিয়ে যে সাধারণ মানুষের কাছে সুবিধে পৌঁছে দেওয়ার যে পদ্ধতি, যে পরিকল্পনা, তার কিন্তু কোনো প্রয়াসই নেই। পার্থপ্রতিম বাবুও বললেন যে আমার ধারণা হয়েছিল যেহেতু দেশের অর্থনৈতিক অবস্থা মোটামুটি স্থিতাবস্থায় রয়েছে অন্যান্য দেশের তুলনায়, এবং যে অর্থনৈতিক সমীক্ষাতে প্রকাশ করা হলো
যে সারা পৃথিবী এখন বিভিন্ন ধরনের অনিশ্চয়তায় ভুগছে, ভারতবর্ষ অতটা ভুগছে না এবং তার থেকে বাঁচার রাস্তাগুলো বার করতে হবে, তখনই উচিত ছিল যে বিভিন্ন ধরনের সুরক্ষা যে কবচ সেটা দেশের মধ্যে শুধু রেলের জন্য নয়, মানুষের জন্য তো তৈরি করা প্রয়োজন। সুতরাং সুরক্ষা কবচ না থাকলে এই যে প্রথমেই ঘোষণা করা হলো একটা যুবশক্তি বাজেট, যুবরা কি পেলেন সে প্রশ্ন কিন্তু সেই উত্তর যুবদের দিতে হবে আগামী ভোটে। যুবশক্তির বাজেটে যুবরা কি কর্মসংস্থানের দিশা পেলেন সেটা কিন্তু তাদের বুঝতে হবে। যে বিনিয়োগের কথা হচ্ছে সেগুলো রেগুলার হয়ে থাকে, রেগুলেশন বিনিয়োগ, তার মধ্যে থেকে নতুন কিছু তথ্য হবে এমন কোনো বা নতুন কোনো সৃষ্টি হবে এমন কোনো সম্ভাবনা নেই। ধরুন টি বোর্ডের মতো জায়গাতে টাকা দেওয়া, টি বোর্ড তো শুধু কলকাতার নয়, টি বোর্ড শুধু ডালহাউসিতে আছে এমন নয়, টি বোর্ডের আন্ডারে পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা সব জায়গায় একটা চা বাগান আছে। আমরা টি বোর্ডের জন্য প্রচুর প্রজেক্ট করেছি। আমরা জানি যে টি বোর্ডের পরিধি কিন্তু বিরাট বড়, তাদের জন্য সাপোর্ট দেওয়া হয়েছে, ওয়েলকাম, কিন্তু তার অর্থ এই নয় যে সেটা শুধু বাংলায় দেওয়া হয়েছে এবং তার উপকার যে শুধু বাংলার ছেলেমেয়েরা পাবেন বা একটি পার্টিকুলার রিজিয়নের যুবক যুবতীরা পাবেন তা কিন্তু নয়। কতটা পাবেন তাও নিশ্চিত নয়, কারণ এগুলো প্রোডাকশন লিঙ্কড সাহায্য নয়। একদম দেখুন, এই তৃতীয় মোদী সরকারের যে দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট, তাতে একাধিক জীবনদায়ী ওষুধের দাম কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন ক্যান্সারের 17টি ওষুধ, ডায়াবেটিস, হার্ট, কিডনি, লিভারের পাশাপাশি 7টি বিরল রোগের ওষুধের দাম কমানো হয়েছে। 26-এর বাজেটে মানসিক স্বাস্থ্যের উপরও বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। দেখুন তারপর আসছি আলোচনা। To provide relief to patients, particularly those suffering from cancer, I propose to exempt basic customs duty on 17 drugs or medicines. চিকিৎসায় কিছুটা হলেও কমলো চিন্তা। তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেটে একাধিক জীবনদায়ী ওষুধের দাম কমানোর প্রস্তাব দেওয়া হলো। I propose also to add 7 more rare diseases for the purposes of exempting import duties on personal imports of drugs, medicines and food for special medical purposes used in their treatment. ডেফিনেটলি এর প্রভাব চিকিৎসার ক্ষেত্রে বিরাট। তার কারণ আজকের যুগে ক্যান্সার, অটোইমিউনিটি এবং রেয়ার ডিজিজ, এই তিনটে যে অসুখ, তার মূল চিকিৎসাটা দাঁড়িয়ে আছে মলিকুলার টার্গেট বা ইমিউনোথেরাপির ওপরে। এবং যেহেতু এগুলো প্রতিনিয়ত চিকিৎসা শাস্ত্রের নতুন ইনোভেশন, তার সুবিধা যাতে প্রান্তিক মানুষরা পান, কাস্টমস ডিউটি তুলে দিলে বা ইম্পোর্ট ডিউটি তুলে দিলে যদি দেখা যায় প্রাইসটা অনেকটা হ্রাস পেয়েছে, অনেক ক্যান্সার রোগী বা রোগিনীর ক্ষেত্রে কিন্তু এটা বিরাট সুবিধা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন ক্যান্সারের 17টি ওষুধ, ডায়াবেটিস, হার্ট, কিডনি, লিভারের পাশাপাশি 7টি বিরল রোগের ওষুধের দাম কমানো হয়েছে। হার্টের অসুখ, সেটাও নন কমিউনিকেবল ডিজিজ। ডায়াবেটিস কি না করে, কিডনি খারাপ করে, হার্ট খারাপ করে, ব্রেনে স্ট্রোক করে, সব কিছু করে। কাজেই সেটা, তাছাড়া অটো ইমিউন ডিজিজ যেমন রিম্যাটয়েড আর্থ্রাইটিস, SLE ইত্যাদি, তাদের ওষুধের দাম কিন্তু যথেষ্ট বেশি। কাজেই এই পদক্ষেপটা আমি খুবই ভালো বলবো, যে সার্বিকভাবে এই নন কমিউনিকেবল ডিজিজের শুধু 17টা ক্যান্সারের ওষুধ না, হার্টের অসুখ এবং কতগুলো বিরল প্রজাতির অসুখের যে ওষুধপত্র আছে সেগুলো, ডায়াবেটিসের ওষুধ এবং অন্যান্য ওষুধের কিন্তু বিদেশের যে শুল্ক সেটা অনেক কমানো হচ্ছে। ক্যান্সারের ট্রিটমেন্টটাও ভীষণ এক্সপেন্সিভ এখন হয়েছে, নানা রকম চিকিৎসা আছে, তার মধ্যে যেটা ভীষণ এক্সপেন্সিভ হচ্ছে ইমিউনোথেরাপি। এবং এই ওষুধগুলো সাধারণত আমাদের দেশে কোনো ফার্মা কোম্পানি আমার জানা নেই তৈরি করে। সাধারণত এগুলো ওয়েস্টার্ন কান্ট্রিজের, USA বা ইউরোপিয়ান কোম্পানি থেকে আসে। এখন চায়নাও প্রোডাকশন করেছে, আসছে। অতএব ডেফিনেটলি এর যদি ডিউটি কমে, সেই ডিউটির কমলে দামটা কমবে। এইগুলোতে সরকার যে একটা সদর্থক ভূমিকা নিতে চলেছে কন্ট্রোল করার জন্য, এটা আমি বলছি একটা ভালো স্টেপ। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, সরকারের লক্ষ্য ভারতকে একটি বায়োফার্মা উৎপাদন কেন্দ্রে পরিণত করা। এই জন্য কেন্দ্রীয় সরকার 10,000 কোটি টাকা বরাদ্দ করেছে। 1. Set up 3 new All India Institutes of Ayurveda. 2. Upgrade Ayush pharmacies and drug testing labs for higher standards of certification ecosystem and make available more skilled personnel. 3.
upgrade the WHO Global Traditional Medicine Center in Jamnagar to bolster evidence-based research, training and awareness for traditional medicine. 26-এর বাজেটে মানসিক স্বাস্থ্যের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। দক্ষিণ ভারতের পর এবার উত্তর ভারতেও ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস সংক্ষেপে নিমহান্স তৈরির প্রস্তাব দিয়েছেন নির্মলা সীতারামন। পাশাপাশি ঝাড়খণ্ডের রাঁচি ও অসমের তেজপুরে মানসিক চিকিৎসা কেন্দ্রের মানোন্নয়নের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। We will therefore set up a NIMHANS 2 and also upgrade national mental health institutes in Ranchi and in Tezpur as regional apex institutions. Emergencies expose families, particularly the poor and vulnerable, to unexpected expenditure. আপনি দেখবেন একটা নিমহান্স ইনস্টিটিউট করার কথা বলা হয়েছে, সেটা একটা এক্সট্রা, যেমন ব্যাঙ্গালোরে নিমহান্স রয়েছে, আরও এক্সট্রা দুটো নিমহান্সের কথা বলা হয়েছে। একটা করা হচ্ছে আসামে, একটা করা হচ্ছে ঝাড়খণ্ডে। বাংলার একদিকে ঝাড়খণ্ড, একদিকে আসাম। বাংলার মানুষের অসুবিধা হলে হয় ঝাড়খণ্ড যাও, নইলে আসাম যাও, বাংলায় করবো না। এছাড়া জেলা ভিত্তিক হাসপাতালগুলোতে জরুরি ও ট্রমা কেয়ার তৈরির দিকেও নজর দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাজেটে। সন্দীপ সরকার ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, স্বাস্থ্যে স্বস্তি মিললে অবশ্যই খুশি হওয়ার কথা। আমি পার্থদার কাছে আসবো। পার্থদা, গত বছরের বাজেটটা যদি আমরা একটু চোখ বুলিয়ে নিই, ক্যান্সার সহ 36টি জীবনদায়ী ওষুধ পুরোপুরি শুল্ক মুক্ত। আগামী 3 বছরে সমস্ত জেলা হাসপাতালে ডে কেয়ার ক্যান্সার সেন্টার তৈরি হবে ঘোষণা করেছিলেন নির্মলা সীতারামন। এবছরে 17টি ক্যান্সারের ওষুধে বেসিক কাস্টমস ডিউটি মুকুবের প্রস্তাব দিয়েছে। অবশ্যই মধ্যবিত্তের সুরাহতা হলোই, মানে এই দিক থেকে তো স্বস্তি মিললই, কিন্তু আলটিমেটলি কি হলো, আলটিমেটলি আমরা কি পেলাম সেটা তো নজর দিতে হবে। সেই তার সঙ্গে পাশাপাশি দেখুন, জাল ওষুধ নিয়েও একটা তো নজর দেওয়ার দরকার ছিল। এক্স্যাক্টলি পাপিয়া, ওষুধের প্রশ্নে এটা ঠিক কথাই যে কেন্দ্রের সরকার বাজেটে এই ধরনের জীবনদায়ী ওষুধ যেগুলো অনেক বেশি ফ্রিকুয়েন্টলি এখন মানুষ আক্রান্ত হচ্ছে, সেগুলোর একটা রিলিফ দরকার। শৈবালবাবু বলছিলেন একটু আগেই রক্ষা কবচ, আসলে তো একটা আমাদের মতো দেশে সরকারের তো এটাই কাজ। কিন্তু এটাও নিশ্চিত করতে হবে যে আসলে যে ইম্পোর্ট ডিউটি ওনারা হচ্ছে যে কমালেন, তার বেনিফিটটা শেষ পর্যন্ত হচ্ছে যেন ইউজার পান। অর্থাৎ আমি যখন সেই ওষুধটা কিনতে যাচ্ছি তখন দেখা গেল সেই ওষুধের দাম হচ্ছে যে কমার কথা হচ্ছে যে 18%, সেটা কমেছে হয়তো 2%, 5%। মাঝখানে যে মধ্যস্বত্বভোগী যা আছে ব্যবসায়ী, তারা যেন সেটা ওই লাভের গুড় পিঁপড়েই না খেয়ে যায়, ফলে সাধারণ মানুষ অনেক ক্ষেত্রেই পায় না। এই যে জিএসটি ছাড়ের পরও আমি দেখেছি যে তার অ্যাকচুয়াল বেনিফিট শেষ পর্যন্ত সাধারণ মানুষ বহু ক্ষেত্রেই পায়নি, বহু পণ্যে। ফলে আমাদের মতো দেশে এটা অনেক বেশি জরুরি, এই বাজারে এই সরকারি নিয়ন্ত্রণের প্রশ্নটা। এবং সেখানে জাল ওষুধ আপনি যেটা বলছেন, হ্যাঁ ইট ইজ ট্রু, আমাদের রাজ্যে আছে, আমাদের দেশে আছে। এমনকি এই ওষুধের গুণমান নিয়ন্ত্রণ করার মতো যে পরিকাঠামো সেটা নেই, আমাদের রাজ্যে নেই, আমাদের দেশেও নেই। ফলে এই যে গোটা মানে বিষয়টা, এটা যদি আপনি সার্বিকভাবে দেখেন যে এই রক্ষা কবচের প্রশ্নটা শৈবালবাবু যেটা তুললেন, এটা আমাদের গরিব প্রান্তিক মানুষ আমাদের সমাজে যারা ছিলেন, দেখবেন আপনি যে এসসি এসটি, আপনি মহিলা, এদের যে বাজেট তার ক্ষেত্রে কমেছে। আপনি পিএম পোষণ সেটা কমেছে। আপনি আবাস নির্মাণ যোজনায় যে রক্ষা কবচ কথা আমরা ভাবি যে মানুষকে রক্ষা করার জন্য, সেটা হচ্ছে কমেছে। ফলে আপনি এই সোশ্যাল ওয়েলফেয়ার যে অংশটা যদি দেখেন সার্বিকভাবে, যে গত বাজেটের তুলনায় কমেছে। এবং আপনি যদি রিভাইজ বাজেটগুলো দেখেন, গতবার অরিজিনাল বাজেট এবং তারপরে খতিয়ে, তাহলে দেখতে পাবেন সরকারের ঘোষণা এবং সরকারের শেষ পর্যন্ত কাজ যে সিজন শেষ হলেই কোথায় গিয়ে দাঁড়ায়। আমি লাস্ট যেটা শৈবালদা বলছিলেন যে এটা তো দীর্ঘমেয়াদী চুক্তি নয় বাজেট মানে। আমরা তো বাজেটে তাকিয়ে থাকি কি যে বাজেট থেকে আমরা কি পেলাম, তারপরে কি ফলটা দেখতে পাবো পরের দিন গিয়ে, রান্নাঘরে আমার কি প্রভাব পড়লো, বাজারে কি প্রভাব পড়লো, সেটাই তো। এইখানটায় আমি একটা জিনিস বলছি, একটা অদ্ভুত আবার আসবো পার্থদা, আবার আসবো। বিশ্বনাথ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। বিশ্বনাথ দা, বারবার মানে এই যখন আলোচনা, বাজেট যখন আজকে ঘোষণা হলো, তারপর থেকে একটাই কথা, সেটা হচ্ছে বাংলা কি পেল। আমরা যখন প্রধানমন্ত্রী তিনি আসলেন, তিনিও বলছেন যে একেবারে আত্মবিশ্বাস আমি দেখতে পাচ্ছি পরিবর্তনের, পাল্টানো দরকার। কিন্তু কোথাও গিয়ে যে এই যে সোনার বাংলা তৈরির বার্তা, বাংলাতে বাংলার ঝুলি যদি একেবারে শূন্য থাকে, বাংলার প্রাপ্তি যদি কিছুই না থাকে, তাহলে জনতা কিসের উপর ভিত্তি করে ভরসা করবে? দেখো, একজন যৌক্তিক মানুষ হিসাবে আমি এটা ন্যাশনাল বাজেটটাকে ন্যাশনাল লেভেলেই দেখবো। মানে ধরো, সত্যি বলতে কি এই ধরনের আর্গুমেন্ট দিতেও ভয় লাগে আজকাল। তার সঙ্গে সঙ্গে কেউ আবার দাগিয়ে দিতে পারে যে আপনি তো বিজেপির লোক। কিন্তু আমি যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেবলমাত্র ভোটের দিকে তাকিয়ে
2010 সালের বাজেটটা করেছিলেন, আমি সমালোচনা করেছিলাম, কারণ কেবলমাত্র বাংলার ভোটে জয়ী হওয়ার জন্য, সিপিএম কে হারানোর জন্য তিনি সমস্ত টাকা উজাড় করে দিয়েছিলেন, একটার পর একটা প্রকল্প ঘোষণা করেছিলেন, 36টা কারখানা ঘোষণা করেছিলেন, স্টেডিয়াম ঘোষণা করেছিলেন, অসংখ্য কিছু, এবং অনেকেই বলছিল সেটা বেঙ্গল রেল বাজেট। তাহলে আমি একজন যুক্তিপূর্ণ মানুষ হিসাবে মনে করি যে বাজেট, ন্যাশনাল বাজেট সবসময় ন্যাশনাল কনটেক্সটেই হওয়া উচিত। কোন রাজ্যে ভোট আছে, কোন রাজ্যে ভোট নেই, সেই অনুযায়ী হওয়া উচিত না। যেটা দুর্ভাগ্যের, এই মোদী সরকার কিন্তু গতবারই যে বাজেটটা করেছিল, সেই বাজেট বিহার এবং অন্ধ্রপ্রদেশকে সবচেয়ে বেশি প্রজেক্ট দিয়েছিল, টাকা দিয়েছিল। কেন জানো তো? তার কারণটা, তার আগের বছর 240টা আসন পেয়ে নীতিশ কুমারের উপর নির্ভর ছিল, ফলে প্রতিশ্রুতি মতন তাকে একের পর এক প্রজেক্ট দিতে হয়েছে, টাকা দিতে হয়েছে, অতিরিক্ত ব্যয় বরাদ্দ বিহারকে দিতে হয়েছে, অন্ধ্রপ্রদেশকে, তেলুগু দেশম পার্টিকে দিতে হয়েছে। ফলে এটা দুর্ভাগ্য। কিন্তু কোনো বাজেট যদি ন্যাশনাল পার্সপেক্টিভে হয় এবং ইন্টারন্যাশনাল কনটেক্সটে হয়, তাহলে আমি সেই বাজেটকে স্বাগত জানাবো। এবং এই কারণেই আমি এই বাজেটকে স্বাগত জানাচ্ছি যে এই বাজেট কোনো একটা প্রদেশ সেন্ট্রিক হয়নি। এর মধ্যে রিজিওনালিজম বা রিজিওনাল অ্যাসপিরেশনকে কেবলমাত্র টাচ করার উদ্যোগ নেয়নি। ন্যাশনাল লেভেলের যে ইকোনমিক যে ইয়েগুলো, আসপেক্টগুলো ছিল, সেগুলোকে এমফেসাইজ করা হচ্ছে। ইট ইজ মোর ইকোনমিক ইন নেচার দেন পলিটিক্যাল ইন নেচার। এবং এটার একটা কারণও আছে। যদি নির্বাচনের প্রথম বছরটা প্রতিশ্রুতি পালন করতে লাগে, তাহলে সাধারণত বাজেটে 5 বছরের একটা সরকারের দ্বিতীয় তৃতীয় বছরের বাজেট হার্ড বাজেট হয় এবং ইকোনমিক ওরিয়েন্টেশন থাকে, তাতে পলিটিক্যাল ওরিয়েন্টেশন কম থাকে। সুতরাং সেই জায়গা থেকে তুমি যদি লক্ষ্য করো, আসামকেও কিন্তু, আসাম তো বিজেপি শাসিত রাজ্য, সেখানেও কয়েক মাসের মধ্যে নির্বাচন, একই সাথে নির্বাচন হবে, সেখানেও আলাদা কোনো বরাদ্দ, আলাদা কোনো প্রজেক্ট, আলাদা কোনো অ্যালোকেশন কিন্তু করেনি। ফলে আমি সামগ্রিক বিচার যদি করি, তাহলে আমি 3টে জায়গা থেকে বাজেটটাকে দেখতে চাই। একটা হলো ইন্টারন্যাশনাল কনটেক্সটে। আমি মনে করি যে ট্রাম্পের যে শুল্ক নীতি, সেই শুল্ক নীতির কনটেক্সটে আগামী দিনে ভারতীয় ব্যবসায়ী যারা আমেরিকায় রয়েছেন, তাদের উপরে কিন্তু নানা রকম সমস্যা আসতে পারে। সেইটা আন্দাজ করে কিছুটা রিলিফ দেওয়ার চেষ্টা করেছে, নানা রকম কর অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করা হয়েছে। এনআরআই যারা বিনিয়োগকারী, যারা রেমিটেন্স পাঠায়, তাদের উপর কর চাপতে পারে আগামী দিনে, সেই কনটেক্সটটাকে মাথায় রাখা হয়েছে। দ্বিতীয় যেটা, সেটা হলো অপারেশন সিন্দুরের কনটেক্সটে। অবশ্যই অপারেশন সিন্দুরের কনটেক্সটে মিলিটারি প্রিপারেশনকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেই জায়গায় আমি প্রত্যেকটা অ্যালোকেশন ধরে ধরে দেখছিলাম। মিলিটারি বাজেটে অনেক 6,000 কোটি টাকা বরাদ্দ বাড়ানো শুধু নয়, বিভিন্ন ক্ষেত্রে যেভাবে সাপ্লাই লাইনকে নিশ্চিত করবার জন্য ব্যয় বরাদ্দ রাখা হয়েছে, সেটা মনে করা হয়েছে ন্যাশনাল ইন্টারেস্টের কনটেক্সটে। থার্ড যে বিষয়টা, সেটা হলো যে ন্যাশনাল এডুকেশন পলিসি চালু হওয়ার পরে মোদী সরকার গত দুটো বাজেটে কিচ্ছু করেনি। ফলে এটা নিয়ে সমালোচনা আরএসএস এর তরফ থেকে হয়েছিল। ফলে সেই জায়গা থেকে অন্তত হায়ার এডুকেশন এবং সেকেন্ডারি এডুকেশনের বিনিয়োগ এবার বেড়েছে। নানা রকম প্রকল্পের কথা ঘোষণা হয়েছে, তার মধ্যে প্রত্যেকটা জেলাতে একটা করে গার্লস হোস্টেল থেকে শুরু করে 12,000 স্কুল তৈরি করার থেকে শুরু করে একাধিক ন্যাশনাল লেভেলের ইনস্টিটিউশন গঠন করার উদ্যোগ অন্তত নেওয়া হয়েছে। কিছুটা অন্তত খরা কেটেছে বলে মনে করি, সেটাও যথেষ্ট নয়। সেই জায়গা থেকে আমি বাজেটটাকে দেখতে চাই। এবং ফাইনালি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কনটেক্সটে ওয়েস্ট বেঙ্গল 2টো প্রজেক্ট অবশ্যই গুরুত্বপূর্ণ পেয়েছে। একটা শিলিগুড়ি বানারসি দিল্লির, আরেকটা হলো ফেক করিডর ডানকুনি থেকে সুরাট পর্যন্ত। এবং থার্ড যেটা, সেটা হলো যে শিল্পের কনটেক্সটে যদি তুমি দেখো, তাহলে অবশ্যই আমি বলবো যে শিল্প তালুকের যে ধারণা দুর্গাপুরকে কেন্দ্র করে নর্থ ইস্ট করিডোরের কনটেক্সটে, মানে সেটা কিন্তু আমার মনে হয় যে যদি সত্যি ব্যয় বরাদ্দ হয়, যদি কেবলমাত্র মানে বাজেটের ঘোষণা না হয়, তাহলে ডেফিনেটলি দুর্গাপুর এবং দুর্গাপুর শিল্পাঞ্চলের রিভাইভারের একটা সুযোগ আছে। ফলে এই জায়গাগুলো থেকে দেখতে চাই ইট ইজ মোর ইকোনমিক বাজেট দেন পলিটিক্যাল বাজেট। দেবাংশু কিছু বলতে চাইছে। না, আমি বলছি, আমি জানি না পঙ্কজ দা আজকে একটু দুর্বল পড়ে গেছিলেন কিনা, বিশ্বনাথ দাকে একদম তেরে ব্যাটিং করতে নামতে হলো পঙ্কজ দাদের পক্ষে থেকে। খুব ভালো লাগলো যেন বিশ্বনাথ দা শুরুতে একটা ডিসক্লেমার দিয়ে দিয়েছিলেন। দেরি নয় দাদা, প্লিজ প্লিজ, আমি যে টাইমে বলি, আমি আমার মতামতটা রাখছি। আপনি গণতন্ত্রের প্রহরী, আমি আপনার কাছে অনুরোধ করবো গণতন্ত্র রাখুন প্লিজ। আমিও বলি, আপনিও বলুন। এবার আমি যদি দাদা প্লিজ প্লিজ, আপনি দূরে আছেন, প্লিজ বলেনি, আপনি বলেছেন, আমি শুনেছি, এটা আমার গণতান্ত্রিক অধিকার এটা বলা। বলতে পারিনি, বললাম কোথায় আমি কথাটা। আমি বলছি শুনুন, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কোনোদিন এই দাবি করছে না দাদা আপনি যেটা বিহারকে দেননি, উত্তরপ্রদেশকে দেননি, আমাদের দিন। ওই স্বপ্ন আমরা দেখিও না বিজেপি করবে।
কিন্তু এইটুকু তো আমরা বলতে পারি, আমাদের ন্যায্যটুকুনি আমাদের দিন, যে মেট্রোগুলো আটকে রয়েছে ওগুলো একবারে পয়সা দিয়ে তাড়াতাড়ি শেষ করুন, রোজকার রাস্তা জ্যাম মানুষের ভালো লাগছে না। আমরা তো এইগুলো বলতে পারি যে রেলের কাজগুলো মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে গেছিলেন সেগুলো কমপ্লিট করুন। আমরা তো বলতে পারি 100 দিনের যে প্রাপ্য টাকাটা, ফেক জব কার্ড উত্তরপ্রদেশ 1 নম্বর হওয়ার পরও তাদের বন্ধ করেননি, বাংলা বন্ধ করে রেখেছেন, সেটা করুন। আবাসের টাকাটা ছাড়ুন, এগুলো তো প্রাপ্য আমাদের, এগুলোর জন্য তো নির্বাচন দেখার প্রয়োজন নেই, এগুলো তো স্পেশালি দিতে হচ্ছে না, এগুলো রুটিনের মধ্যে পড়ে, রুটিনটাই বন্ধ করে রেখে দিয়েছেন। 4 নম্বর বক্তব্য যে শুনুন, 2014 সালে সোনার দাম ছিল 30,000 টাকা, আজকে 1,80,000 টাকা ক্রস করেছিল দুদিন আগে, আজকে আবার একটু মানুষকে দেখিয়ে কিছু কমিয়েছে, তাতে কোনো মূল্য নেই। আপনি বলুন, প্রত্যেকটা আজকের ভারতবর্ষের বাড়িতে বিয়ের সময় সোনা লাগে। পেট্রোলের দাম 65 ছিল, আজকে 105, সর্ষের তেল 90 ছিল, আজকে 200 পেরিয়ে গেছে, কেরোসিন তেলের দাম 15 টাকা ছিল, আজকে 70 টাকা ক্রস করেছে। আর পেট্রোল ডিজেল থেকে কেন্দ্রীয় সরকারের রোজগার ইউপিএ জমানায় ছিল 49,000 কোটি, আজকে 3.5 লক্ষ কোটি ছুঁই, অর্থাৎ 7 গুণ কেন্দ্রীয় সরকারের মুনাফা বেড়েছে পেট্রোল ডিজেল থেকে। তো এই যে আপনি মুনাফা বাড়াচ্ছেন, সেই মুনাফার শেয়ার বাংলাকে দেবেন না? বাংলার মানুষেরা তো পেট্রোল ডিজেল নিচ্ছেন। আমার কথা হচ্ছে, যে পরিমাণ কর তুলছেন সেই পরিমাণ করের বিনিময় কি বাংলা ফেরত পাচ্ছে? আপনি বাংলার থেকে 10 টাকা তুলছেন, বিহারের থেকে 2 টাকা তুলছেন, কিন্তু বাংলাকে 2 টাকা দিচ্ছেন, বিহারকে 10 টাকা দিচ্ছেন। এটা তো হতে পারে না, এই দাবিটা তো ন্যায্য দাবি। বিশ্বনাথ বাবু এটা নিয়ে তো বাঙালি হিসাবে আওয়াজ তুলবেন। আমি বলছি যে দেবাংশু, সত্যি বলতে আজকাল না এই পলিটিক্যাল ডিবেট গুলোতে ঢুকতে ইচ্ছা করে না, কেন জানো তো? তোমরা প্রথমেই দাগিয়ে দাও। আমি কিন্তু শুরুতেই বললাম, আপনি আজকে নিজেকে নিজে প্রথমে দাগিয়েছেন। না দেখো বাবা, কেউ বা বিজেপি বলবে, শোনো, তোমারটা শুনেছি। আমি শুরুতেই বললাম যে আজকাল যে কোনো বক্তব্য রাখতে গেলে ভয় লাগে যে কেউ না কোনো পলিটিক্যাল পার্টিতে দাগিয়ে দেওয়ার একটা রেওয়াজ তৈরি হয়েছে, সোশ্যাল মিডিয়াতে ব্যঙ্গ করার সুযোগ আছে, ফলে তুমি সোশ্যাল মিডিয়ার প্রধান। কিন্তু যে প্রশ্নটা আমি রাখতে চাই, আমি শুরুতেই তো বললাম যে বাজেট তো ন্যাশনাল কনটেক্সটে হয় না। যেমন নরেন্দ্র মোদী গতবার বাজেট ন্যাশনাল কনটেক্সটে করেনি, তিনি স্টেবিলিটি রক্ষা করার জন্য তার জোট সঙ্গী নীতিশ কুমার এবং টিডিপিকে অতিরিক্ত ব্যয় বরাদ্দ করতে হয়েছে, অর্থাৎ বিহার এবং অন্ধ্রপ্রদেশ বেশি পেয়েছে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন অযথাচিত পশ্চিমবাংলার জন্য একের পর এক ঘোষণা করেছেন, যেগুলো কার্যকরীও করতে পারেননি। মানে আমি মনে করি যে কোনো বাজেট, ন্যাশনাল লেভেলের বাজেট, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইন্টারেস্টকে কনটেক্সটেই করা উচিত। সেইটাই আমার বেসিক আর্গুমেন্ট। সেই জায়গা থেকে আমি আর যুক্তি দিয়েছি। তুমি নিশ্চয়ই যুক্তি দিতে পারো, কিন্তু মানে সঙ্গে সঙ্গে তুমি যেভাবে ন্যায্য প্রাপ্যটা নিয়ে বলুন বিশ্বনাথ দা, যেটা বাংলা অলরেডি পায়, ওটা তোমার পলিটিক্যাল জায়গা। না, ন্যায্য প্রাপ্যটা নিয়ে বলুন, ওটা তো এক্সট্রা দাবি করছি না। আমরা জানি বিজেপি ইউপি বিহারের পার্টি, ওরা বাংলাকে এক্সট্রা দেবে না, ওরা ঘুমায় ইউপি দেখে ওঠে বিহার দেখে, ওরা বাংলার জন্য করবে না। কিন্তু বাংলার যেটা প্রাপ্য বিশ্বনাথ দা, ওটা তো দেবে, ওটার জন্য আপনিও তো উপকৃত হবেন, ওটার জন্য আপনিও তো উপকৃত হবেন। আপনার আশেপাশের যে মানুষটার বাড়ি ছাপনি, তার পাওয়ার কথা ছিল, ইউপি বিহার পাবে, গুজরাট পাবে, বাংলা পাবে না। দাদা, আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে গুজরাটে বুলেট ট্রেন হবে, সেই বুলেট ট্রেনের স্বপ্ন কেন বাঙালি দেখবে না? যদি ন্যাশনাল পার্সপেক্টিভ বলেন, তাহলে ওয়াই আহমেদাবাদ মুম্বাই, ওয়াই নট দিল্লি কলকাতা, ওয়াই আহমেদাবাদ মুম্বাই, ওয়াই নট চেন্নাই মুম্বাই? আপনি আমার এটার উত্তর দিন তো। এটা ন্যাশনাল পার্সপেক্ট। কেন সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি গুজরাটে? এটা ন্যাশনাল পার্সপেক্ট। আমার কোনো আপত্তি নেই, তুই শোনো, আমার কোনো আপত্তি নেই, তুমি 100টা দাবি করতে পারো। একজন পলিটিক্যাল পার্টির দায়িত্ব হলো দাবি করা। আর আমি চাই আপনি আমাদের সঙ্গে দিন দাদা, আপনিও বাংলার মানুষ, আমরা মিছিলে আপনাকেও চাই। আপনি 364 দিন আমাদের গালাগাল দিন, কিন্তু একটা দিন তো বাঙালি হিসেবে আমাদের পাশে দাঁড়ান। কোন ধরনের রাজনৈতিক সংস্কৃতি যে আমার পছন্দ মতো কথা বললো না, তাই আমি দাগিয়ে দিলাম, আমার পছন্দ মতন কথা বললো না বলে আমি দাগিয়ে দিলাম, আমি পঙ্কজ বাবুর সাথে দাগিয়ে দিলাম। এটা কোন রাজনৈতিক সংস্কৃতি? না, একদম না, দাগিয়ে দিচ্ছি না। আমি বলছি আপনি পঙ্কজ দাকে দাগিয়ে হেল্প করেছেন। দেখুন, হেল্প করতে পারেন, আমি বিশ্বনাথকে সেটা বলছি না। আমি বলছি আপনি যদি দেখুন, আপনি আপনার রাজনৈতিক মতামত নিয়ে আমার বক্তব্য নেই। আমি বলছি বাংলার দাবি দাওয়াগুলো নিয়ে তো আপনাকে কোনোদিন ব্যাটিং করতে দেখি না দাদা। আপনি যখন তৃণমূলের দিকে আঙুল তোলেন, কিন্তু আদালত থেকে যখন বিজেপি থাপ্পড় খেয়ে আসে, তখন আপনার সেই মতামত আমি দেখি না। আমি বলছি বাংলার যে প্রাপ্যটা দাদা, প্রাপ্য। বেশ, এবার আমরা পরবর্তী প্রতিবেদনের দিকে নজর রাখবো, কারণ আজকের যে বাজেট ঘোষণা হয়েছে, সেই বাজেট ঘোষণাতে কোন কোন জিনিসের দাম কমলো। বাজেটে সস্তা হচ্ছে টিভি, মোবাইল ফোন থেকে মাইক্রোওয়েভ, ইভি গাড়ি, আর দামি হচ্ছে সিগারেট, বিড়ি, তামাকজাত পণ্য। এদিকে বাজেটের পরে রেকর্ড পড়েছে সোনার উপর দাম। দেখুন, বিদেশে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, কিংবা অনেকদিন ধরে ইলেকট্রিক গাড়ি কিনবেন করেও কেনা হচ্ছে না, বা মোবাইল ফোনটা এক্সচেঞ্জ করে নতুন ফোন নেবেন ভাবছেন, তাহলে আপনার জন্য সুখবর।
এবারের বাজেটে যেসব জিনিসের দাম কমানোর প্রস্তাব দেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে এগুলো। বাজেটে লিথিয়াম ব্যাটারিতে শুল্ক ছাড়ের প্রস্তাব দেওয়া হচ্ছে। মোবাইল ফোন কিংবা বৈদ্যুতিন গাড়ির ব্যাটারি তৈরিতে লিথিয়ামের গুরুত্বপূর্ণ অবদান, ফলে মোবাইল ফোন ও বৈদ্যুতিন গাড়ির দাম কমতে পারে। কমেছে অবশ্যই ভালো হয়েছে, সেটা ভালো তো হয়েছে, কিন্তু পরিকাঠামোটা ঠিক করলে মানে এর থেকে আরও ভালো হবে। মানে শহরে তো মানে ঠিক ব্যবস্থাপনাতে কোথায় চার্জ দেবো বা কী দেবো সেটা তো মানে কোনো কিছুই ঠিক নেই। দাম কমতে পারে মাইক্রোওয়েভ ওভেন, টিভির যন্ত্রাংশ, ক্যামেরা, ভিডিও গেমের পার্টস, কফি মেশিনের। আমরা খুশি যে মাইক্রোওভেনের দামটা কমেছে। গ্যাসের দামটা বেড়ে গেছে, মাইক্রোওভেন চালাতে গেলে আমাদের আবার ইলেকট্রিক বিলটা অন্যদিকে বেশি হয়ে আসছে। একটা কমছে তো আরেকদিকে বেড়ে যাচ্ছে, তো একই রকমই থাকছে। দাম কমলেই নিশ্চয়ই ভালো হবে, কিনতে পারবো। একটা স্বপ্ন আছে ক্যামেরা কেনার, ফটোগ্রাফি করার ভবিষ্যতে। আসল ব্যাপারটা কি হয়, বলে আর এক হয় আর এক। সস্তা হতে পারে বিদেশ যাত্রা, বিদেশে পড়াশোনা, বিমান নির্মাণের সামগ্রীরও দাম কমার প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। আমি হয়তো একবার কি দুবার হয়তো জীবনে বিদেশ যাত্রা করেছি, কিন্তু পাশাপাশি আমি পাশের রাজ্যে অন্তত 4 বার গেছি, বছরে 4 বার যেতে হয়। বিহারে যেতে হয়, বাগডোগরা যেতে হয়, মুম্বাই যেতে হয়। কিন্তু আমার মনে হয় এই ভাড়াটা কমলে আমাদের মতন সাধারণ মানুষদের ক্ষেত্রে খুবই সুবিধা হতো। চামড়াজাত দ্রব্যের শুল্ক কমানোয় দাম কমতে পারে জুতো, বেল্ট, ব্যাগের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের। দাম কমছে কাপড়েরও। দাম কমে গেলে খুব ভালো, আমার সেল আরও বেড়ে যাবে। সরকার বললে দাম কমবে না, ওটা বিজনেসম্যানরা যদি চায় তাহলেই দাম কমে। সরকার কেন বললো জিএসটি কমে যাবে, কিন্তু এর যে জিএসটি নতুন রুল এসেছিল কোনো জিএসটি কম হয়নি, উল্টো ঘুরিয়ে একই পড়ে গেছে। আমার সরকার শুধু লোকদেরকে ঘোরাচ্ছে, গরিবকে কেউ দেখছে না। সস্তা হতে পারে সোলার প্যানেল, বায়োগ্যাস মিশ্রিত সিএনজি। দাম কমতে পারে সামুদ্রিক খাবার, খেলার সরঞ্জামের। মোবাইলের দাম কমছে, মোবাইল তো নিম্ন মধ্যবিত্ত মানুষ এগুলো আরও ব্যবহার করতে পারবে, কিন্তু দিন দিন যেভাবে মোবাইলের রিচার্জের দাম যেভাবে বাড়ছে, তাতে করে মনে হয় না সাধারণ মানুষের সেটা আয়ত্তের মধ্যে থাকছে। 300 টাকার নিচে কোনো রিচার্জ আছে বলে কোনো কোম্পানির আমার তো ঠিক জানা নেই। কিন্তু দাম বাড়বে কিসের? দামি হতে পারে মদ, সিগারেট, বিড়ি, তামাকজাত পণ্য। দাম বাড়তে পারে খনিজ, কয়লার। এদিকে বাজেটের পরে রেকর্ড পড়েছে সোনার উপর দাম। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম হয়েছে 1,47,900। রূপোর দাম প্রতি কেজি 2,68,489। সোনার দাম যেই রেটে হাই চলছিল, কিন্তু যেই তো দুদিনে দাম কমেছে, তাই জন্য এখনই চেষ্টা করছি কিছু না কিছু নিয়ে যাওয়ার অন্তত পক্ষে। বাজেটের ঠিক 1-2 দিন আগে অনেকটা দাম ফল করে গেছে, তো এখনো বাজেটের পর আমরা শুনতে পাচ্ছি যে দামটা আরেকটু কমবে। তো এখানে একটা গোল্ডেন অপরচুনিটি সবকটা কাস্টমারদের জন্য, যে একদম কম গোল্ড রেটে একদম সুন্দর সুন্দর গয়নাগুলো কিনতে পারবেন। কমার্শিয়াল এলপিজি গ্যাসের দাম 49 টাকা করে বাড়ানো হয়েছে, তবে ডোমেস্টিক সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে। আবির দত্ত, অরিত্রিক ভট্টাচার্য ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ওষুধ তো আর সোনার উপ নয়, ওষুধ তো আমার নিত্য প্রয়োজনীয়। আমার শরীর খারাপ হলে ওষুধ কিনতেই হবে, সে যত দামি হোক। অভিরূপদা তাই তো। সুতরাং ওষুধের দাম যখন কমে স্বস্তি লাগে, মানে খবরটা শুনে, বাজেটটা শুনে। কিন্তু আদতে যখন আমরা কিনতে যাই দোকানে, সেই স্বস্তির ছবিটাই কি ধরা পড়ে? হ্যাঁ, এখানে আমার কথাটা হচ্ছে যে ওষুধ এমন একটা জিনিস যেটা আমাকে কিনতেই হবে। তার ফলে যদি শুল্ক কমেও প্রডিউসার যারা ওষুধটা তৈরি করছে, যারা বিপুল প্রফিট করেন, তারা কিন্তু দামটা বাড়িয়ে দেবে। বাড়িয়ে দিলেও মানুষ ওষুধ কিনবে। অর্থাৎ যদি ওষুধের দাম সত্যিই কমাতে হয়, তাহলে তার একটা ঊর্ধ্বসীমা বেঁধে দিতে হবে। শুল্ক কমিয়ে বা জিএসটি কমিয়ে ওষুধের মতো যেটা অতি প্রয়োজনীয় সেটার দাম কমানো যাবে না। আমরা অর্থনীতিতে এটাকে বলি লো ইলাস্টিসিটি। এটা মানুষকে কিনতেই হবে, অর্থাৎ প্রডিউসার দামটা বাড়িয়ে দেবে, যে দামে লোকে কিনছিল সেই দামেই কিনতে হবে। কিন্তু এই ওষুধের দাম জীবনে কমবে না, ঊর্ধ্বসীমা বাড়বে না। তার কারণটা হচ্ছে এই ওষুধের বড় বড় কোম্পানিগুলো ইলেকটোরাল বন্ডে সবচেয়ে বেশি চাঁদা দিয়েছে বিজেপিকে। তো বিজেপি জীবনে ঊর্ধ্বসীমা বাড়বে না। তৃণমূল আমি বলছি প্যারাসিটামল কি করেছে দেবাংশু, সেটা বলতে হবে। তারপরে তো তৃণমূল তার কালেকশন আপনি তৃণমূল কংগ্রেসের কোম্পানিগুলোর লিস্ট বার ছাড়িয়ে গেছে। আপনি কোম্পানিগুলোর লিস্ট বার করুন। তাদের টাকা নিয়ে এটা হয়েছে। আমি বলছি বিদেশ যাত্রার খরচ কমেছে। আপনি বলুন বিদেশ যাত্রার খরচ কমেছে। ভারতে সবচেয়ে বেশি বিদেশ কে যায়? কার উপকার হবে? আচ্ছা, বাইরে পড়াশোনা করার জন্য মানুষকে উপকার করা হচ্ছে, বলে কম খরচে পড়াশোনা করো, তাহলে দেশে পড়াশোনা করা যাবে। বেশ, তাহলে পঙ্কজদা ইন্সপায়ার করা হচ্ছে লোককে বাইরে গিয়ে পড়াশোনা দ্রুত শেষ করো। হ্যাঁ, পঙ্কজদা। আমি মনে হয় একটা কথা আমার পশ্চিমবঙ্গের মানুষের জানা উচিত, সেটা হচ্ছে যে 1977 সালে আমরা মাথাপিছু আয়ে 3য় স্থানে ছিলাম।
1911 সালে যখন এই সরকার এলো, আমি অঙ্কের ফিগারে যাচ্ছি না, আমাদের জায়গা ছিল 2011-তে আমরা দশম স্থানে ছিলাম, দশম বছর ছিলাম, আর 2025-এ আমরা 21তম জায়গায় এসেছি। ফলে আমরা রাজ্যটা যে পিছিয়ে যাচ্ছে তার একটা এটা মাপকাঠি। দ্বিতীয়ত যে আমি দেখলাম বাজেটে আলোচনা করতে গিয়ে সোনার দাম, যেন সোনার দামটা ঠিক করছে নরেন্দ্র মোদী। সোনার দাম আন্তর্জাতিক অস্থির পরিস্থিতিতে বিনিয়োগকারী যখন শেয়ার বাজার থেকে সরে আসে তখন তার একটা নিরাপদ আশ্রয় খোঁজে। তার জন্য এইরকম একটা ভোলাটাইল সিচুয়েশন, এবং এটা তো অবশ্যই বিভিন্ন সেন্ট্রাল ব্যাংক, এখানে দুজন অর্থনীতির সরাসরি অধ্যাপক আছেন, তারা বিপুল পরিমাণে সোনা তারা পারচেস করছেন ডলারের প্রতি তাদের অন্য জায়গায় বিকল্পর জন্য। সেটাও একটা বড় কারণ, যে কারণের জন্য, এবং স্বাভাবিক এই জায়গায় দামটা থাকার কথা নয়। আজকে হয়েছে প্রফিট বুক করার জন্য হতে পারে, বাট এটা অস্থির পরিস্থিতিতে মানুষ একটা বিকল্প বিনিয়োগের জায়গায় খোঁজার জন্য এটা হয়েছে। এটার সঙ্গে সরাসরি ওই একটা ট্যাক্স কম্পোনেন্ট বাদ দিয়ে সরাসরি সরকারের ইম্পোর্ট নীতি তার একটা বিষয় আছে। আর একটা বিষয় হচ্ছে যে ওষুধের যেটা কথা বললেন, যে আমরা জানি যে 22শে সেপ্টেম্বর জিএসটি রিডাকশনের পরে সারা ভারতবর্ষে একটা ভিজিল হয়েছিল, কিছু কিছু ক্ষেত্রে কার্যকরী হয়েছে। সেখানে রাজ্য এবং কেন্দ্র দুটো সরকারকেই এই ভিজিলটা, এবং বিভিন্ন লোকাল বডিজও আছে, আমাদের তো অনেকগুলো টায়ারে সরকার চলে, তো তারা কিন্তু যদি সক্রিয় না হয়, এবং জাল ওষুধে যখন ড্রাগ কন্ট্রোল বোর্ড তাদের যে মেকানিজম তারা যদি সক্রিয় সবাই না হয়, তাহলে যতই আমি ওপরে একটা বিষয় করলাম তার ফলটা সাধারণ যে ভোক্তা তার কাছে পৌঁছবে না। এটাই একটা বিরাট দেশে। এবার সাধারণ উপভোক্তার কাছেই আসি, মধ্যবিত্ত মানুষ তারা কি পেল? তারা তো স্বাভাবিকভাবেই বাজেটের ক্ষেত্রে না বলবে না, আপনিও সাধারণ মানুষ, আমিও সাধারণ মানুষ। প্রতিবেদনটা আগে দেখিয়ে নিন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বলেছেন, একদম আসবো, আয়কর কাঠামো অপরিবর্তিতই থাকছে, স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো হলো না এবারে, তবে নতুন আয়কর আইন ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 1 এপ্রিল থেকে কার্যকর হবে সেই নতুন আইন। ছোট কর ফাঁকির ক্ষেত্রে জেলের বদলে জরিমানার প্রস্তাব দিয়েছেন নির্মলা সীতারামন। অনেকেরই অনেক প্রত্যাশা ছিল, কিন্তু পূরণ হলো কি? আয়কর কাঠামো অপরিবর্তিত রাখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন ছাড় ঘোষণা করলেন না। আগের বছর মধ্যবিত্ত যা পেয়েছিলেন তাতেই সন্তুষ্ট থাকতে হলো। গত বছরের বাজেটে মোদী সরকার নতুন কর কাঠামোয় 12 লক্ষ টাকা পর্যন্ত কোনো আয়কর লাগবে না বলে ঘোষণা করেছিল। এবারও সেই আয়কর কাঠামোই অপরিবর্তিত রাখা হলো। আমাদের তো দুরকম রেজিম আছে ট্যাক্সের। যারা পুরনো রেজিম, সেই স্ট্যান্ডার্ড ডিডাকশান বলুন আর সেই হোম লোন ডিডাকশান এবং যে 80cc যে ডিডাকশান, সেটা যদি একটু বাড়ানো যেত তাহলে অনেকটা বেটার হতো। এইটা একটা সাইড। দুটো একটা সাইড, যারা আমরা সকলের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স দুটোই আমরা দিই। যদি ইনডাইরেক্ট ট্যাক্সের বোঝাটা যদি একটু কমানো যায়, সেটা কিন্তু আর একটু বেটার হয়। সেই সঙ্গে কেন্দ্রীয় বাজেটে বাড়ানো হলো না স্ট্যান্ডার্ড ডিডাকশন। Income Tax Act 2025 will come into effect from 1st April 2026. Simplified income tax rules and forms will be notified shortly. I propose to extend time available for revising returns from 31st December to up to 31st March with the payment of a nominal fee. ছোট কর ফাঁকির ক্ষেত্রে জেলের বদলে জরিমানার প্রস্তাব দিলেন নির্মলা সীতারামন। Income Tax Act, while maintaining a careful balance for deterrence in some serious offence. Further, minor offences will attract fine only. The remaining prosecutions will be graded commensurate with the quantum of offence. They will entail only simple imprisonment with maximum imprisonment reduced to 2 years and power to courts to convert even those into fines. এই ঘোষণা কি ঠিক না ভুল? ঠিক করলো মোদী সরকার? কি বলছেন বিশেষজ্ঞরা?
কালো টাকা কিন্তু এভাবে ফিরিয়ে আনা যায় না, মানে আপনাকে ট্যাক্স দিয়ে কালো টাকাকে সাদা করার এই প্রকল্প বহুদিন ধরে ভারতবর্ষে চলছে এবং অনেক সময় এরকমও ছিল যে সামান্য কিছু টাকা ট্যাক্স দিলেও কিন্তু কালো টাকাকে সাদা করা যেত, যাতে করে মানুষের কাছে এই টাকা গচ্ছিত না থাকে। সে প্রকল্পগুলো কিন্তু কোনোটাই সাকসেসফুল হয়নি, কারণ কালো টাকার ধরন এবং তার পদ্ধতি কমপ্লিটলি আলাদা। মানুষকে একটা রাস্তা দেখানো হচ্ছে যে কালো টাকা সাদা করার একটা প্রয়াস আছে, কিন্তু এতে খুব সাফল্য হবে বলে আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় না। সরকারের মেন উদ্দেশ্য হচ্ছে মনিটরিং সিস্টেমটাকে আরও স্ট্রং করে, এবং সরকার সেটা করেছে যাতে কর ফাঁকি দেওয়ার প্রবণতা হয়তো মানুষের থাকতে পারে। তার যে মনিটরিং সিস্টেমটা সরকার এমন যেরকমভাবে করছে, সব কিছুতে প্যান নাম্বার লাগবে, সব কিছুর সঙ্গে আধারের সঙ্গে প্যান লিঙ্কেজ করা আছে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী ট্রানজ্যাকশন হচ্ছে সব এখন সরকারের কাছে সবটাই সরকার জানে। তারপরেও যদি কেউ ফাঁকি দেন তার জন্য জরিমানা থাকলো, জেল কাম্য নয়। ছোট কর ফাঁকির ক্ষেত্রে জেলের বদলে জরিমানা চালু নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কেন্দ্রীয় সরকার এই ধরনের যে প্রপোজালগুলো আনছে তাতে কিন্তু এই কালো টাকা উদ্ধারের কোনো সুরাহা হচ্ছে না। মন ভোলানো দু একটি কথা বলে মানুষকে তারা বিভ্রান্ত করেন, এবং এগুলোর আড়ালে যারা কর ফাঁকি দেয়, যারা কর ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা ব্যাংক থেকে লুট করে বিদেশে পালিয়ে যায়, এই সব শ্রেণীকে তারা কিছু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুযোগ পাইয়ে দেন। কেন্দ্রীয় বাজেটে বৈদেশিক সম্পদ প্রকাশের প্রকল্প চালুরও প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। To address practical issues of small taxpayers like students, young professionals, tech employees, relocated NRIs and such others, I propose to introduce a one-time 6-month foreign asset disclosure scheme for these taxpayers to disclose income or assets below a certain size. প্রথম দফার বাজেট অধিবেশন চলবে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত। অরিত্রিক ভট্টাচার্য, পার্থপ্রতিম ঘোষ, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। আমি এখান থেকে শৈবালদার কাছে আসবো। শৈবালদা, এই যে ছোট কর ফাঁকির ক্ষেত্রে এই যে জেলের বদলে জরিমানা, এতে কি কর ফাঁকি আটকানো যাবে? দুই, এই যে মানে কালো টাকা ফেরাতে যে আশ্বাস দেওয়া হয়েছিল সেইটা না পেরেই কি এই পন্থা নেওয়া হলো? হ্যাঁ, প্রথমত হচ্ছে জরিমানা করা হবে এবং জেলে পাঠানো হবে না, এটা ভালোই আর কি, মানে জেলে যাওয়ার অনেক ঝঞ্ঝাট আর কি। এবং আমার মনে হয় যারা সত্যি ট্যাক্স ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছেন, অফিসার ইত্যাদি, এবং তাদের কাছেও এই জেলে পাঠানোর পদ্ধতিটা ভীষণ গণ্ডগোলে কাম্বারসাম, এবং তার অনেক রাস্তাও আছে যাতে করে জেলে মানুষ না যান আর কি। অ্যাকচুয়ালি যারা টাকা ইনকাম ট্যাক্স এবং বিভিন্ন টাকা চুরি করেছেন বড় অ্যামাউন্টে, তারা কিন্তু কেউ ভারতবর্ষেই নেই, ফলে কাকে জেলে পাঠাবেন? দ্বিতীয় হলো যে কালো টাকা ধরার রাস্তা এটা নয়, তবে যদি কালো টাকাকে সাদা করতে হয় তাহলে মাত্র 10% আপনার পেনাল্টির মতো দিয়ে আর কি আপনি গচ্ছিত টাকাকে ব্যাংকে ফেরত নিয়ে আসতে পারছেন এবং ইনকাম ট্যাক্সে দেখাতে পাচ্ছেন। এটা আগেও হয়েছে অনেকবার বিভিন্ন স্কিমের অন্তর্গত, যে কালো টাকাকে সাদা করার জন্য ঘোষণা করা হোক মানুষের তরফে সরাসরি। এটা কালো টাকা ধরার রাস্তা নয়, কালো টাকাকে তৈরি করার রাস্তাও আটকানোর ব্যাপার নয় এর মধ্যে। কিন্তু কালো টাকা যদি কারো থাকে তাহলে তাকে সাদা করার যাকে বলে লিগাল পদ্ধতি, এটা ভালো কাজ নয়, এটা পরিষ্কার রাস্তা নয় আর কি। এবার টাকার পতনের ক্ষেত্রে আসি, ডলারের নিরিখে আমি এখানে সুমনদার কাছে আসবো। সুমনদা, আমি একটু দেখছিলাম 2012 সালে তখন ইউপিএ 2 এবং মনমোহন সিং এর সরকারকে আক্রমণ করেন গুজরাটের মুখ্যমন্ত্রী তখন নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন যে দিল্লির সরকার কেন এটা পরিষ্কার করে দিচ্ছে না, কেন কেন্দ্রীয় সরকার এটা পরিষ্কার করে দিচ্ছে না, কেন টাকার পতন এইভাবে হচ্ছে, গোটা দেশের মানুষ জানতে চায়। কোথায় নেপালের কারেন্সি নিয়ে, পাকিস্তানের কারেন্সি নিয়ে তো এত কথা হয় না, কেন দেশে টাকার পতন এভাবে হচ্ছে? দুর্নীতির কারণেই কি? না, উনি আরও একটা কথা বলেছিলেন যে কি রাহুল গান্ধীর বয়সের কাছাকাছি নিয়ে চলে যাবে আমাদের এই যে টাকার ভারতীয় মুদ্রার যে ভ্যালুয়েশনটা, সেটা কংগ্রেস নেতাদের বয়সের সঙ্গে উনি কম্পেয়ার করেছিলেন, খুব তির্যক মন্তব্য করেছিলেন। কিন্তু এখন কি করতে? হ্যাঁ, কিন্তু সেই নরেন্দ্র মোদীর আমলেই দেখা যাচ্ছে যে টাকার আজকে ভ্যালুয়েশন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। দেখুন, আমরা আজকে প্যানেলের প্রথম থেকে একটা
বাংলা একজন বঙ্গ নিবাসী হিসাবে আমরা প্রত্যেকে আলোচনা করেছি আজকে পশ্চিমবঙ্গ বঞ্চিত। বিজেপি একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছে, পশ্চিমবঙ্গে ডেভেলপমেন্টটা কোনোদিনই কোনো ইস্যু নয়। তাহলে তো বর্তমান রাজ্য সরকার এতদিন রাজ্যে ক্ষমতায় টিকে থাকতেন না, এবং সেই কারণেই বিশেষ করে দেখুন সোশ্যাল সিকিউরিটি, প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং ওয়েজ স্ট্যাগনেশন, জবস অ্যান্ড এমপ্লয়মেন্টের কোনো ক্লিয়ার রুট ম্যাপ নেই, ম্যানুফ্যাকচারিং সেক্টর 13% গিয়ে আটকে রয়েছে, এই বিষয়গুলো টোটালি ইগনোর করেছেন। আপনাকে একটা ছোট্ট তথ্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ম্যাসিভ ফান্ড লেফট আনস্পেন্ট ইন কি পাবলিক সেক্টরস। দেখুন হেলথের ক্ষেত্রে 3000 কোটি টাকার ওপরে, এডুকেশনের ক্ষেত্রে 6000 কোটি টাকার ওপরে, সোশ্যাল ওয়েলফেয়ারে প্রায় 10,000 কোটি টাকা, এগ্রিকালচারে 6000, রুরাল ডেভেলপমেন্টে 53,000, আরবান ডেভেলপমেন্টে 39,000, ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টে প্রায় 1436 কোটি টাকা অ্যালোকেশন হয়, সুন্দর সুন্দর গ্রাফ আঁকা হয়, সেইটার ইমপ্লিমেন্টেশন হয় না। আমরা এতক্ষণ যে আলোচনা করছিলাম না যে আমাদের গ্রাসরুট, আমরা যারা প্রান্তিক মানুষ, আমাদের জীবনে এই বাজেট কতটা ছাপ ফেলতে পারছে, তা যদি ইমপ্লিমেন্টেশনই না হয় ছাপও পড়বে না। এটাই হচ্ছে নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদী সরকার এবং তার অর্থমন্ত্রকের অর্থনীতি। বিশ্বনাথ দা, আসলে আমাদের সমস্যাটা হচ্ছে যে একটা সামগ্রিক জায়গা থেকে বোঝার চেষ্টা করি যে দেখো যে কোনো বাজেটই পারফেক্ট হয় না, এবং অতীতেও হয়নি, আজও নয়, আগামী দিনেও হবে না। কিন্তু একই সাথে স্বাধীনতার পরে কিছুই হয়নি, এটা যদি আবার বলি একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে ভুল করব। আমি তো দেখেছি যে কি করে মানুষ একেবারে বলা যায় নেংটি পরে থাকতো, অর্থাৎ জামা কাপড় দেওয়ার মতন মানুষ ছিল না, জুতো তো দূরের কথা। আজকে মানুষ একটা মিনিমাম লেভেলে মনুষ্যত্বের জায়গা থেকে তারা কাপড় জামা পরে রেশনের খাবার খেয়ে চলছে, এটা তো অস্বীকার করতে পারি না। একটা ডেভেলপমেন্ট মিনিমাম না হলে পঞ্চম অর্থনীতিতে পৌঁছলাম কি করে? একটা মিনিমাম ডেভেলপমেন্ট না হলে বিশ্ব রাজনীতিতে আমাদের একটা অবস্থান তৈরি হলো কি করে? যে কোনো একটা ফোরামে আমাদের গুরুত্ব সহকারে নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে, বলবার সুযোগ আছে, এটা কি করে আমরা অর্জন করলাম? একটা মিনিমাম ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না হলে আমরা কি করে G20-র মধ্যে ঢুকলাম বা ইম্পর্টেন্ট ইকোনমিক ফোরামগুলোতে ঢুকছি? আমেরিকার মতন দেশ আমাদের সাথে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করছে, ফলে এগুলো একটা দিক। আরেকটা দিক আমি তোমাকে বলতে চাই যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অনেক বেশি ইম্পর্টেন্ট, বাজেট ডেফিনেটলি ইম্পর্টেন্ট, তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট রুল অফ ল প্রতিষ্ঠা করা। আমাদের দেশে এখন সবচেয়ে বড় সমস্যা হলো জাস্টিসকে এনশিওর করা যায় না, বিচার ব্যবস্থা কার্যত কিনে নেওয়া যায়। আর একই সাথে আমি তোমাকে বলছি যে মানে রুল অফ ল কোথাও প্রতিষ্ঠা করা যায় না, একটা ললেসনেস সর্বত্র চলে। ফলে এই দুটো জায়গা তুমি যতক্ষণ অ্যাসিওর না করতে পারবে, রুল অফ ল এবং জাস্টিস যতক্ষণ তুমি অ্যাসিওর না করতে পারবে, কোনো বাজেটই বাজেট নয়। কারণ শেষ পর্যন্ত অ্যালোকেশন অনেক মাঝপথেই মারা যাবে, যেমন করে লুট হয়ে যায়, বিভিন্ন প্রকল্প আত্মসাৎ হয়ে যায় রুল অফ লর অভাবে, ট্রান্সপারেন্সির অভাবে। একটা গভর্নেন্স চাই, গুড গভর্নেন্স এর বেসিক যে এলিমেন্টগুলো সেগুলো যদি ইমপ্লিমেন্ট না করতে পারো, তুমি দিল্লির থেকে বা কলকাতার থেকে বাজেট তৈরি করে সেটা ইমপ্লিমেন্ট করতে পারবে না। আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট যে একটা বাজেটের পাশাপাশি সরকারের গভর্নেন্সের প্রশ্নে সরকার কতটুকু সদিচ্ছা দেখাতে পারছে, রুল অফ ল এস্টাবলিশ করতে পারছে কিনা, জাস্টিস এস্টাবলিশ করতে পারছে না, একটা স্বচ্ছভাবে প্রশাসন পরিচালনার উদ্যোগ সে নিচ্ছে কিনা। যদি না নেয় তাহলে বাজেট কতগুলো অঙ্ক হয়ে থাকে অনেক সময়, সেটা একেবারে মাটির লেভেলে কার্যকারী হয় না, মাঝপথে কিন্তু বহু সংখ্যক মধ্যস্বত্বভোগী সেগুলোকে আশ্বাদ করে। পার্থদা কিছু বলতে চাইছেন? হ্যাঁ, একটাই জিনিস বলবো যে একদম একদম তার আগে একটু প্রতিবেদনটা দেখিনি, কেননা 2019 সাল থেকে শুরু করে টানা 9 বছর বাজেট পেশ করে নজির গড়েছেন নির্মলা সীতারামন। আর এই বছর 9তম বাজেট পেশ করে মোরারজি দেশাইয়ের একেবারে কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। নজিরবিহীনভাবে স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথমবার প্রথা ভেঙে রবিবারে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। বাজেট পেশের দিন খোলা ছিল শেয়ার বাজার। দেখুন, To meet growing global demand, a few more steps are being taken. সাধারণ মানুষের জন্য কিচ্ছু করেনি। এই প্রথম রবিবার পেশ হলো কেন্দ্রীয় বাজেট। কয়েক মাস পরেই দেশের 5 রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন। তার আগে সাধারণ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এটা তৃতীয় মোদী সরকারের তৃতীয় পূর্ণাঙ্গ বাজেট, নির্মলা সীতারামনের 9ম বাজেট। শুরুটা যখন করেছিলেন তখন চুল কাঁচা ছিল, এখন পাকা।
2019 সাল থেকে শুরু করে টানা 9 বছর বাজেট পেশ করে নজির গড়লেন নির্মলা সীতারামন। বাজেট পেশের দৌড়ে মোরারজি দেশাইয়ের একেবারে কাছাকাছি পৌঁছে গেলেন তিনি। দুদফায় অর্থমন্ত্রী থাকার সময় মোট 10টি বাজেট পেশ করেছিলেন মোরারজি দেশাই। এর মধ্যে 1959 থেকে 1964 সাল পর্যন্ত টানা 6 বার, যেগুলির 5টি ছিল পূর্ণাঙ্গ বাজেট এবং একটি অন্তর্বর্তী বাজেট। সেই সঙ্গে নবমবার বাজেট পেশ করে নির্মলা সীতারামন ছাপিয়ে গেলেন অরুণ জেটলি, মনমোহন সিং, পি চিদম্বরম, যশবন্ত সিনহার মতো প্রাক্তন অর্থমন্ত্রীদের। এরা প্রত্যেকেই টানা 5 বার বাজেট পেশ করেছিলেন। নবমবারের মতো বাজেট পেশের সঙ্গে সঙ্গে স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথমবার প্রথা ভেঙে রবিবারে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। নজিরবিহীনভাবে এদিন খোলা ছিল শেয়ার বাজার। বাজেট পেশের ইতিহাসে উল্লেখযোগ্য সাল ছিল 1999। তার কারণ তখন ফেব্রুয়ারি মাসের শেষ কাজের দিনে বাজেট পেশ করার নিয়ম ছিল। কিন্তু 1999 সালে 28শে ফেব্রুয়ারি পড়েছিল রবিবার, যে কারণে 28শে ফেব্রুয়ারির বদলে আগের দিন অর্থাৎ শনিবার বাজেট পেশ করেছিলেন অটল বিহারী বাজপেয়ী সরকারের অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। কিন্তু 2017 সালের পর থেকে 1 ফেব্রুয়ারি বাজেট পেশের প্রথা শুরু করেন মোদী সরকারের তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি। আর এবার প্রথমবার রবিবারে বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন। महिला वित्त मंत्री के रूप में निर्मला जी ने लगातार 9वीं बार देश का बजट प्रस्तुत करके नया रिकॉर्ड बनाया है। Totally garbage of lies, totally economy is derailed. এর আগে 21টি সোমবার, 11 মঙ্গলবার, 18 বার বুধবার, 10 বার বৃহস্পতিবার, 17 বার শুক্রবার এবং 17 বার শনিবার সাধারণ বাজেট পেশ করা হয়েছে। এবিপি আনন্দ। অর্থাৎ দেখুন, একদিকে আজকে বাজেট পেশের পরেও রাজনৈতিক তরজা একেবারে চরমে পৌঁছেছে, অন্যদিকে এসআইআর নিয়ে সংঘাত চরমে পৌঁছেছে। সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাতের 24 ঘন্টা আগে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন এবং রাজ্যের সিইও দপ্তরের বিরুদ্ধে মামলা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এই প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, তবে এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, কাকুলিয়া রোডে দুষ্কৃতী তাণ্ডব, বোমা, ধারালো অস্ত্র দিয়ে কোপ। ঠিক কি ঘটেছে অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধির কাছ থেকে আরো বিস্তারিত জানবো। অনির্বাণ, দেখো এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি যে একেবারে কাকুলিয়া রোডে সেখানে কিন্তু গুলি চলার অভিযোগ, সঙ্গে বোমাবাজির অভিযোগ। এই মুহূর্তে যে গুলির খোল পড়েছিল সেই গুলির খোল কিন্তু পুলিশের তরফ থেকে কালেক্ট করা হলো রাস্তার উপর থেকে, এবং স্থানীয় কাউন্সিলর এবং তার হাজব্যান্ড অর্থাৎ বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন। পুলিশের বিরুদ্ধে কিন্তু মানুষের মূলত ক্ষোভ রয়েছে এখানে, যেটা অভিযোগ যে দুষ্কৃতী সোনা পাপ্পু এবং তার দলবল, সেই দলবল কিন্তু আজকে সন্ধ্যা 8:30 নাগাদ এই পঞ্চনলতলা রোডে আসে এবং বোমা চার্জ করতে করতে এলাকায় ঢোকে, যেটা অভিযোগ যে এলাকা দখল করাই কিন্তু মূল উদ্দেশ্য, এবং সে কারণেই এলাকায় কিন্তু বোমাবাজি করে এবং যথেচ্ছ ভাঙচুর চালানো হয়, গুলি চালানোর মতো অভিযোগ করছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তিনি এসছেন, তার সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে ঘিরে এখানে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। গত গণেশ পুজোতেও কিন্তু একই জিনিস ঘটেছিল এখানে। আমরা কথা বলবার চেষ্টা করবো। বৈশ্বনাথ দা, যে ঘটনা ঘটেছে কি বলবেন? এটা লাইনের এপারে আর ওপারে দুটো স্লামের মধ্যে একটা বিবাদ হয়েছে পিকনিক করাকে কেন্দ্র করে। এটা একটা পিকনিকে গেছিল, সেই পিকনিকে কিছু ডিসপিউট হয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকা, যেটা আমরা আগে বস্তি বলতাম এখন উত্তরণ বলি। স্বাভাবিকভাবেই যারা বাইরে থেকে লাইনের ওপার থেকে এসে কসবার দিক থেকে এসে এখানে হয়েছে, এখানকার পঞ্চাননতলা, এরা সবাই আমাদের সাথে। এদের একটা মনে হয়েছে যে ওখান থেকে এসছে, এদের অসুবিধা হয়েছে, বিবাদ হয়েছে। আমরা চেষ্টা করছি এটা বসে শর্ট আউট করে দিতে। কিন্তু আপনি যে দাবিটা করছেন যে একটা পিকনিককে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত, তার জন্য গুলি বোমা চলেছে, কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে দুষ্কৃতী সোনাপাপ্পু তার দলবল এলাকায় ঢুকেছিল, বোমা চার্জ করতে করতে ঢোকে, বোমার সুতলি পড়ে রয়েছে, সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। আপনি বলছেন পিকনিক কেন্দ্র করে, অথচ স্থানীয় বাসিন্দাদের বক্তব্য সম্পূর্ণ আলাদা। না না, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আপনার থেকে আমার বেশি আলাপ আছে। এখানে নামে নামে আমি লোককে চিনি, আপনি নামে নামে লোককে চেনেন না। আমি নামে নামে চিনি। যদি কেউ অন্যায় করে থাকে, সে যেই হোক, তার বিরুদ্ধে পুলিশ তার ব্যবস্থা নেবে, প্রশাসন ব্যবস্থা নেবে। আমরা এলাকাকে শান্ত করতে এসেছি। এখানে উত্তেজনা তৈরি করাটা আমার কাজ না, আমাকে এলাকাকে শান্ত করাটা আমার কাজ। আমাকে আমার কাজটা আমি যথার্থ করতে চাই। এটা যারা করতে চাইছে যে একটা গন্ডগোল লাগিয়ে দিয়ে কিছু ফায়দা নেবার, কোনো লাভ এতে হবে না। স্থানীয় বাসিন্দাদের এটা অভিযোগ যে গত গণেশ পুজোয় এই সোনাপাপ্পুর দলবল নাকি ফের এলাকায় এসেছিল ঝামেলা করতে।
একটা গন্ডগোল আগে হয়েছিল, সেই গন্ডগোলটাতে পুলিশ ব্যবস্থা নিয়েছিল। এই গন্ডগোলকে কেন্দ্র করেও পুলিশ ব্যবস্থা নেবে। পুলিশের কাছে আমাদের আবেদন থাকবে, যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে একজন পুলিশ কর্মী যিনি কিছুক্ষণ আগেই যে একটি গুলির খোল কুড়িয়ে নিয়েছেন, তাকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। যদিও কাউন্সিলরের স্বামী বৈষ্ণব চট্টোপাধ্যায়। একেবারে অরিবান, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি সুদীপ্ত আচার্য আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ তুমি? কোন ঘটনাকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত? বোমা গুলি চললো? একদমই, শুধু বোমাগুলি নয়, এখানে কিন্তু চাপ চাপ রক্ত পড়ে রয়েছে এবং রীতিমতো ইট দিয়ে থেতলানো হয়েছে। এবং যেটা স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে আক্রমণ করতে যারা এসছিলেন, অন্তত 150-200 জন এসছিলেন, তারা পিকনিক করতে গেছিলেন, কিন্তু তারপর এই পাড়ায় এসে 150-200 জন, অন্তত 150-200 জন আক্রমণ করেছিলেন। আমরা কথা বলে নেব কারা সোনাবাপুর লোকরা আক্রমণ করেছে। 100 বার সোনাবাপুর ছেলেরা এসছিল, সোনাবাপুর সাথে থাকে বাবু সোনা মিন্টায়, আর হচ্ছে গিয়ে শুভ, আর হচ্ছে গিয়ে নেপাল। এরা সবাই এসে এখানটায় সব এখানে ইট ফিট বাজি করেছে প্রথমত, তারপরে বোমাবাজি করেছে। রক্ত চাপ চাপ রক্ত পড়ে আছে, কিভাবে হয়েছে এটা? সব ইট ছুঁড়েছে, ইট পড়েছে মাথায়। আমরা তো জানতাম না, আমরা যেহেতু পিকনিক। গুলি চলেছে, গুলি চলে 100 বার গুলি চলেছে। ম্যাগাজিন পুলিশের হাতে ছিল, ম্যাগাজিন পুলিশ তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে। বোম চলেছে, বোমের জায়গাও দেখিয়ে দিচ্ছি, বোম পড়ে আছে সেটাও দেখিয়ে দিচ্ছি, সব কিছু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমাকে দেখাবো যে এইখানে আদলা ইট, কিন্তু আস্ত ইট পড়ে আছে এবং চাপ চাপ রক্ত কিন্তু এখনো পড়ে আছে, অর্থাৎ বেশ কয়েকজন আহত হয়েছে। এবং শুধু তাই না, পুলিশের গাড়ি কিন্তু রীতিমতো ভাঙচুর হয়েছে। আমরা যেটা দেখলাম, একটা পুলিশ ভ্যান এখানে দাঁড়িয়েছিল, সেই পুলিশ ভ্যানটা কিন্তু রীতিমতো ইট দিয়ে পুলিশ ভ্যানের সামনে যে কাঁচ ছিল, সেই কাঁচ কিন্তু রীতিমতো ভেঙে দেওয়া হয়েছে। এবং এখানে স্থানীয় কাউন্সিলর এখানে কিন্তু এসেছিলেন এবং তাকে ঘিরে কিন্তু বিক্ষোভ, এবং পুলিশকে ঘিরে রবীন্দ্র সরোবর থানার পুলিশকে ঘিরেও কিন্তু বিক্ষোভ। বিরাট পুলিশ বাহিনী রয়েছে এবং তারা কিন্তু বলছেন বারংবার এই ধরনের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এই পাড়ায় এসে বহিরাগত যারা কসবা থেকে আসছে, কেউ কেউ এই ধরনের অভিযোগ উঠছে এবং বহিরাগতরা এই পাড়ার ওপর আক্রমণ চালাচ্ছেন। তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রীতিমতো পুলিশকে ঘিরে, এবং বৈষ্ণব চট্টোপাধ্যায় স্থানীয় কাউন্সিলর তিনিও রয়েছেন, তাদের ঘিরে স্থানীয় বাসিন্দারা কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। আমার সহকর্মী প্রীতম চক্রবর্তী কিন্তু সেই ছবি দেখাচ্ছে যে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি পঞ্চাননতলা রবীন্দ্র সরোবর থানা এলাকায়। রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস সেখানে রয়েছেন। অনির্বাণ, যেটা স্থানীয়রা দাবি করছেন যে বোমাবাজি করা হয়েছে, ইট দিয়ে হামলা করা হয়েছে, গুলি চলেছে এলাকায়। দেখো, একদমই চাঞ্চল্যকর অভিযোগ। তোমাকে দেখাবো যে বিভিন্ন জায়গায় বাঁশের টুকরো, ইট পড়ে রয়েছে, ভাঙা বোতল অর্থাৎ কাঁচের বোতল ছোড়া হয়েছে। শুধু তাই নয়, এখানে দেখাবো যে বোম চার্জ করা হয়েছে, সেই বোমের দাগ সুতলি পড়ে রয়েছে এখনো পর্যন্ত। যদিও কাউন্সিলর যে কথা বলছেন যে একটি পিকনিক করাকে কেন্দ্র করে, বলা ভালো কাউন্সিলরের স্বামী বৈষ্ণব চট্টোপাধ্যায় যেটা বলছেন যে পিকনিক করাকে কেন্দ্র করে দুটি পাড়ার মধ্যে নাকি গন্ডগোল। যদিও স্থানীয় বাসিন্দাদের পরিষ্কার বক্তব্য যে এখানে কিন্তু পিকনিক করতে গেছিল পাড়ার লোকজন, তারা যখন ফিরে আসে ততক্ষণে কিন্তু আক্রান্ত হয়ে গেছে এই পঞ্চাননতলা, ততক্ষণে কিন্তু বোম চার্জ হয়ে গেছে। কি ঘটেছিল আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলবো। 8:30টার সময় যখন ঘটে, এটা কি শুধুমাত্র একটা পিকনিককে কেন্দ্র করে গন্ডগোল, নাকি বাইরে থেকে লোকজন এসে গন্ডগোল? এটা অ্যাকচুয়ালি আমরা তো ঠিক জানি না, ভেতরে ছিলাম, কিন্তু বম আর ওই মারামারিতে মানে আমরা সব, আর মেয়ে ছেলে তো ভয়ে তো সব ঘরে ঢুকে গেছে। মানে এখানে প্রচুর ছেলে বাচ্চারা, মেয়ে ছেলেরা সব বসে একটু আড্ডা ফাড্ডা মারে। এবারে এই ঝামেলাটা কিসের জন্য হয়েছে এটা বলতে পারছি না। মানে কারা এসছে তাও সব রুমাল বাঁধা ছিল, কিছু আসা, মানে অতটা আমরা দেখতে পাইনি। অর্থাৎ তাদের যেটা বক্তব্য যে অনেকেই কিন্তু এসছিলেন মুখে রুমাল বেঁধে, এবং তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন জায়গায় যে ভাঙা ইটের টুকরো রয়েছে এবং বাঁশ পড়ে রয়েছে, এবং যেখানে বোম চার্জ হয়েছে সেই বোম চার্জের ছবি স্পষ্ট দাগ কিন্তু রয়েছে, সুতলি পড়ে রয়েছে। কিছুক্ষণ আগে একটি গুলির খোল পড়েছিল, সেই গুলির খোল কিন্তু উদ্ধার করেছেন এক পুলিশ কর্মী। এই মুহূর্তে বৈষ্ণব চট্টোপাধ্যায় তিনি কিন্তু এসছেন, এবং তার যেটা বক্তব্য যে তিনি এসছেন এলাকায় শান্তি ফেরানোর জন্য, এবং এই দুপক্ষের মধ্যে যে গন্ডগোল, সেই গন্ডগোল যাতে না হয় তার
সেইটা কিন্তু তিনি দেখছেন পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে। যদিও যে অভিযোগ বা যার নাম উঠে আসছে বারে বারে সোনা পাপ্পু এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ, সেই সোনা পাপ্পুর বিরুদ্ধে কিন্তু অভিযোগ করছেন যে মূলত এলাকা দখলের জন্যই কিন্তু এখানে হামলা চালানো হয়েছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ করছেন। যদিও কাউন্সিলর বৈষ্ণব চট্টোপাধ্যায়ের বক্তব্য যে শুধুমাত্র পিকনিককে কেন্দ্র করে কি এই গণ্ডগোল, এটা নিয়ে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলবার চেষ্টা করব। যে এখানে তো আপনারা স্থানীয়রা রয়েছেন, আপনার সঙ্গে একটু কথা বলা যাক। যে যেটা বলা হচ্ছে যে পিকনিককে যদিও কেউ ক্যামেরার সামনে আসতে চাইছেন না, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত কিন্তু যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু রয়েছে এবং বৈশ্বনাথ চট্টোপাধ্যায় এবং পুলিশকে কেন্দ্র করে। কারণ তাদের যেটা বক্তব্য যে গত গণেশ পুজোতেও কিন্তু একই রকমভাবে এই পঞ্চনলতলা রোডে বোমাবাজি ঘটনা ঘটে, গুলি চলার মতো ঘটনা ঘটে এবং তার পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এবং সেই কারণে দ্বিতীয়বার এই ধরনের ঘটনা ঘটেছে। যদিও স্থানীয় বাসিন্দারা ক্যামেরার সামনে যে বক্তব্য দিয়েছেন সেখানে কিন্তু তারা বলছেন যে বাইরে থেকে প্রচুর লোকজন আসে এবং মূলত সোনা পাপ্পুর যে টিম রয়েছে সেই টিম কসবা থেকে এখানে এসেছিল বলে অভিযোগ করেছেন তারা, এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন তারা। যদিও বৈষ্ণব চট্টোপাধ্যায়ের বক্তব্য যে তিনি এলাকায় এসে এখন এলাকা শান্ত করবার চেষ্টা করছেন এবং পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে পুলিশ প্রশাসনের কথা বলে সেই ব্যবস্থা। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো, অবশ্যই এই মুহূর্তে পরিস্থিতি আমরা দেখবো, কিন্তু তার আগে স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন? পুরো একদম এখানটায় চপাট দিয়ে পুরো এখানটায় ইনজোর করে দিয়েছে। ওখানে এখনো বোমা পড়ে আছে, দুটো বাচ্চাকে বোমা সামনে থেকে দুটো মেয়েকে দোকানে সবাই খাবার কিনছিল, সেখান থেকে টেনে নিয়ে চলে যেতে হয়েছে, সেখান থেকে টেনে নিয়ে চলে যাওয়া হয়েছে। এর আগেও গণেশ পুজোর সময় হয়েছে, আবারও এখন এসে জিনিসটা এই বছর গণেশ পুজোর সময় হয়েছে, এই সেম আবার সোনা বাপুর ছেলেরা আবার করছে। ওরা এলাকা দখল করতে চাইছে, আগেকার পঞ্চমতলা আবার নিয়ে আসতে চাইছে। আমরা পড়াশোনা ছেলে, আমরা আগেকার পঞ্চমতলা চাইছি না, আমরা শিক্ষিত পঞ্চমতলা চাইছি, কিন্তু ওরা চাইছে আবার আগেকার পঞ্চমতলা নিয়ে আসি, বোমা গুলি নিয়ে ওরা আসতে চাইছে। সিন্ডিকেট কি যাই না, এখন সব জড়িত আছে ভিতরে, কিন্তু আমরা পড়াশোনা ছেলে, আমরা ওই জিনিস বলতে চাই না, সিন্ডিকেটও বলতে চাই না, বললে আমরা পড়াশোনা ছেলে, আমাদের উপরেও আঘাত আসবে। উল্টে আমাদের বলতে দিচ্ছে না, আমরা যে বলবো পুলিশ আমাদের সাথে আমাদের পাড়ার ইভেন্টের পাড়ার ছেলেদের ধরে মারছে পুলিশ। অন্যায়টা কারণ, অন্যায় তো আমরা করিনি, অন্যায় করছে ওরা, অন্যায় কিন্তু আমরা করিনি, অন্যায় করছে ওরা। তাহলে ওরা পুলিশ সাপোর্ট করছে কেন? পুলিশ ওদেরকে সাপোর্ট করছে কেন? আজকে পুলিশ কেন সাপোর্ট করছে? পুলিশ আমাদের সাপোর্ট করে দরকার, পুলিশ আমাদের সাপোর্ট করছে, এটা তো উচিত না। মাঠে অনেক বাচ্চা সব বাচ্চা করে, আজকে কোনো একটা বড় যদি ঘটনা ঘটে কে করবে? আপনি বলুন, একটা বাচ্চা যদি আজকে বিপদ যদি হয় কে পাশে দাঁড়াবে? পুলিশকে টাকা খাই রেখে দিয়েছে, আগে গণেশ পুজোর সময় এরকম বোম মেরে গেছে, আবার আজকে সেম ঘটনা। আমরা একবার এখনের পরিস্থিতিটা জানবো, কারণ ভর সন্ধ্যায় গোল পার্কের কাছে একেবারে দুষ্কৃতী তাণ্ডব, গুলি চলেছে, বোমাবাজি হয়েছে সেখানে। স্থানীয়রা একাধিক অভিযোগ করছেন। সরাসরি চলে যাবে আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য রয়েছেন সেখানে। সুদীপ্ত, একদমই তুমি দেখতে পাচ্ছ যে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু উত্তেজিত, এবং তারা যেটা বলছেন কসবার সোনা পাপু যার বিরুদ্ধে এর আগেও কিন্তু তারা সে সংবাদের শিরোনামে এসেছিল, তার অনুগামী অন্তত 100-150 মানুষ কিন্তু এসেছিলেন এবং বেশ কয়েক রাউন্ড গুলি চলে, এবং শুধু গুলি না বোমা চলে এবং কয়েকজন আহত হয়। আমরা সেই ছবি দেখাচ্ছি, এলাকায় কিন্তু এখনও রীতিমতো উত্তপ্ত, এবং এখানে যে রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে ছেঁড়া চটি পড়ে রয়েছে, ইটের টুকরো বিভিন্ন জায়গায় কিন্তু ইটের টুকরো রয়েছে, এবং আমরা যেটা দেখলাম রাস্তায় কিন্তু এখনও চাপ রক্ত রয়েছে, এবং আস্ত ইট ছুঁড়ে কিন্তু আহত করা হয়েছে এবং গুরুতর আহত হয়েছে বোঝা যাচ্ছে কেউ সেটা রয়েছে। এবং যেহেতু পুলিশের গাড়ি এইখানে নিয়ন্ত্রণ করতে এসেছিল, আমরা দেখতে পাচ্ছি রাস্তার ধারে কিন্তু দেখতে পাচ্ছ রীতিমতো আদলা ইট এখানে কিন্তু পড়ে রয়েছে, আস্ত ইট, এই সমস্ত ইট কিন্তু ছোড়া হয়েছে, এখানকার বাইক ভাঙচুর করা হয়েছে, এখানকার যে টুল রয়েছে সেই টুল ভাঙচুর করা হয়েছে, বাইক যেগুলো ছিল সেই বাইক কিন্তু রীতিমতো ইট ছুঁড়ে এই বাইক ভাঙচুর করা হয়েছে। এবং শুধুমাত্র বাইক ছোড়া না, শুধুমাত্র ইট ছোড়া না, পুলিশের গাড়ি ছুঁড়ে কিন্তু পুলিশের গাড়ি লক্ষ্য করেও কিন্তু ইট ছোড়া হয়। এবং রবীন্দ্র সরোবর থানা এলাকার এই ঘটনায় পুলিশের একটি গাড়ির সামনের সেই উইন্ডস্ক্রিন কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে গেছে। আমরা দেখতে পাচ্ছি রীতিমতো বোমার দাগ, বোমার সুতুলি পড়ে রয়েছে, এবং বোমা যে এখানে ফেটেছে সেইটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং শুধু বোমা না, পুরো রাস্তা জুড়ে কিন্তু এখানে ইট বৃষ্টি হয়েছে সেটা বোঝা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা তারা আতঙ্কিত হয়ে
হয়ে রাস্তায় নেমে এসছেন, মহিলারা রয়েছেন, তারা কিন্তু আতঙ্কিত এবং তারা যেটা বলছেন যে হঠাৎ করে কিন্তু যে পিকনিকের কথা হচ্ছে সেই পিকনিক কিন্তু শান্তিপূর্ণভাবে মিটে গেছে। আমরা দেখতে পাচ্ছি উত্তরণের ভেতর যে এখানে কিন্তু রীতিমতো উত্তরণের ভেতর বসতির ভেতর রীতিমতো ঈদ বৃষ্টি হয়েছে, অনেকে রয়েছেন তারা কিন্তু প্রাণ ভয়ে সেই সময় আমরা বলছি কথা বলে নেব। কোথায় গুলি চলেছে? এই তো এখানে গুলি চালিয়ে ইট ফিট মেরেছে, এখানে গুলি চালিয়েছে। কেন আপনাদের ওপর আক্রমণ? কি করে বলবো, আমরা তো কারোর সাথে ঝগড়া করতে যাই না, আমরা এখানে থাকি, আমাদের মতো আমরা কাজকর্ম করি। দাদা আছে, দাদার প্রতি অনেক রাগ এদের, হয়তো হতে পারে কিছু। দাদা বলতে আমাদের বাপিদা, আমাদের এই তো অফিস বাপিদা, এখানে আমাদের যে দাদা থাকে। কোন পার্টি করেন বাপিদা? বাপিদা তৃণমূল করে, তৃণমূল। ওনার ওপর রাগ কেন? রাগ কিসের জন্য, কি করে বলবো এবার বলুন, আমরা কি বলবো আর? ওরাই তো এসে ঝামেলা করে যাচ্ছে, এই নিয়ে 3 বার করলো। আপনারা কি বাপিদার অনুগামী? কোনো অনুগামী নয়, আমরা পাড়ার ছেলে। অনুগামী আমার হতে যাবো কেন? অনুগামী বলছে আমরা না, কোনো পার্টি বাড়ি, আমরা পাড়ার নিরীহ ছেলে, ভালো ছেলে, কাজকর্ম করি, খাই, এখানে থাকি। বললাম তো রাগ মানে ওরা তো ঢুকে এখানে তো এর আগে দুবার বাপিদার ওপরে অ্যাটাক করলো, এই নিয়ে 3 বার হলো। এটাও কি বাপিদার ওপরই অ্যাটাক? হ্যাঁ, বাপিদার ওপরে অ্যাটাক করতে এসেছিল, বাপিদাকেই তো মারতে এসেছিল। বাপিদা তো এই অফিসে ঢোকে তো এই অবধি দিয়েছে, তো লাস্টে সব এখানে বোমগুলি চালিয়ে পালিয়ে গেল যে আর মধ্যে। বাপিদাকে পুরো নামটা কি? বাপি হালদার। বাপি হালদার। আর যারা আক্রমণ করছে তারা কাদের অনুগামী? তারা ওইদিকে থাকে সব, ওই তো নাম শুনো তো, নাম বলুন তারা কার অনুগামী? বিশ্বজিৎ পোদ্দার, সোনাবাপু এলো মেন, এর অনুগামীতে আজকে 200 জন ছেলে এখানে এসছে। বাপিদা কোথায় রয়েছেন এখন? সামনে আছে বাপিদার এই পার্টি অফিস, যারা যেটা বলছেন বাপি হালদার স্থানীয় তৃণমূল নেতা, তার পার্টি অফিস, এবং সেই পার্টি অফিসে কিন্তু আক্রমণ চালাতে আসা হয়েছিল। সেইটা কিন্তু স্থানীয় বাসিন্দাদের অন্তত এই রকম অভিযোগ, এই পার্টি অফিসে কিন্তু আক্রমণ চালাতে আসা হয়েছিল সেরকমই অভিযোগ আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু তার অফিস রয়েছে এবং দেখা যাচ্ছে পিকনিকের সরঞ্জাম কিন্তু রয়েছে, কিন্তু পিকনিক করে তারা ফিরেছিলেন এরকম তারা বলছিলেন, এবং সন্ধেবেলায় এখানে একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল এবং এখানেই আসার কথা ছিল, এবং সেই সময় সোনা পাপু, বিশ্বজিৎ হালদার, তাদের অনুগামীরা কিন্তু আক্রমণ চালান, এরকমটা কিন্তু অভিযোগ উঠে আসছে। দেখা যাচ্ছে যে যারা রয়েছেন একদম উত্তরণের ভেতরে ঢুকে কিন্তু এখানে ইট বৃষ্টি করা হয়েছিল, সামনে যেখানের পুরো রাস্তা জুড়ে কিন্তু ভাঙা ইট পড়ে রয়েছে, এবং বলা হচ্ছে যেটা অন্তত 100 থেকে 150 জন মানুষ, তারা কিন্তু দুষ্কৃতী, তারা কিন্তু এসেছিলেন এবং তারা কিন্তু আক্রমণ করেছিলেন এই জায়গায়। শুধুমাত্র যে বাইক বা স্কুটি ভাঙচুর করা হয়েছে তা না, পুলিশের একটি গাড়ি, সেই গাড়ির উইন্ডস্ক্রিন, সেখানেও কিন্তু ইট দিয়ে মারা হয়, এবং গুলি এবং বোমা চার্জের অভিযোগ করা হয়। কাউন্সিলর বৈশ্যানন্দ চট্টোপাধ্যায় তিনি এসেছিলেন, রবীন্দ্র সরোবর থানার পুলিশ আধিকারিক যারা এসেছিলেন তাদের ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখানো হয়, রীতিমতো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, এবং রাস্তার মধ্যে এখনও কিন্তু চাপ রক্ত পড়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং তার সঙ্গে রয়েছে পুরো এলাকার উত্তেজিত মানুষ। একেবারে আমরা দেখতে পাচ্ছি অভিযোগ পাল্টা অভিযোগ সামনে আসছে। ভর সন্ধ্যায় থানা কাছেই, সেখানে গোল পার্কের কাছে এভাবে দুষ্কৃতী তাণ্ডব চললো, বোমা গুলি, একেবারে ধারালো অস্ত্র দিয়ে দুষ্কৃতী হামলা। দেবাংশু, প্রশ্নটা ভীষণ সহজ। একটা এলাকায় ঢুকে দুষ্কৃতী তাণ্ডব চললো, বোমাবাজি চললো, গুলি চললো, হামলা করা হলো, পুলিশের গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হলো, তাহলে পুলিশ কি করছিল? থানা তো খুব একটা দূরে নয় সেখান থেকে। দেখুন, আমি তো আপনাদের এখানে বসেই খবরটা দেখলাম, আপনারাও যখন দেখলেন আমিও তখনই দেখলাম, এবং এটাও দেখলাম যে পুলিশ সেখানে গেছে, পুলিশ সেখানে ব্যাপারটাকে শান্ত করার চেষ্টা করছিল। কিছু মানুষ পুলিশের ওপর ক্ষিপ্তও ছিল, কারণ তাদের বক্তব্য পুলিশ বোধহয় বায়াসড আচরণ করছে ইত্যাদি ইত্যাদি, ফলে পুলিশের প্রেজেন্স ওখানে ছিল, এবং পুলিশের প্রেজেন্স ওখানে হয়েছে বলেই হয়তো যে 100-200টা লোক হঠাৎ ঝাঁপিয়ে পড়ে অশান্তি করেছে বলে ওখানকার স্থানীয় মহিলারা দাবি করলেন, সেই ব্যাপারটা হয়তো আপনাদের স্ক্রিনে আমরা লাইভ দেখতে পেলাম না। অর্থাৎ পুলিশ গিয়েই গোটা ব্যাপারটাকে হয়তো থামিয়েছে, পুলিশ সেই কাজটা করেছে। বাকি রইল দ্বিতীয় বক্তব্য, কেন এই ঘটনাটা ঘটেছে। দেখুন, এই মুহূর্তে এখানে বসে আমার পক্ষে বলা সম্ভব না, যতক্ষণ আমাদের কাছে জানতে পারছি আমরা। তবে এইটুকু বলতে পারি, যে ঘটনাই ঘটুক না কেন, সন্ধ্যেবেলা কলকাতার বুকে এরকম ঘটনা কাম্য নয়। সাধারণভাবে বলছে, কিন্তু তার সত্ত্বেও একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। একেবারে থানায় সামনে, পঙ্কজদা আপনার কাছে আসবে, আপনি শুনছিলেন স্থানীয় মানুষজন বলছিল গণেশ পুজোর আগেও এরকম সময় এরকম গন্ডগোল ঘটেছিল, তার মানে আবার এরকম গন্ডগোল বারবার ঘটছে। এটা তো বোঝাই যাচ্ছে এটা তো ললেসনেসের একটা জ্বলন্ত উদাহরণ। আর আমার একটা খুব একেবারে নিরামিষ কোশ্চেন, এই সোনা পাপ্পু কার হয়ে ভোট করায়? যারা আক্রমণ করলো যাকে, তিনিও শুনলাম শাসক দলের, আর সোনা পাপ্পু কি শাসক দলের নয়, অন্য দলের? আমি এটা বুঝতে পারছি না। মানে এটা নিশ্চয়ই পুলিশ রিভিল করবে।
আসলে আপনি যদি এই রকম দুষ্কৃতীদের প্রশ্রয় আশ্রয়ে নিরাপদ জায়গা মানে তৈরি করেন, তাহলে তার রিটালিয়েশন এভাবেই। দেখুন, এই বোমটা সোনা পাপ্পু না রূপো পাপ্পু মেরেছে বলতে পারবো না, তবে একজন বিখ্যাত বোমারুকে আপনারাই কিন্তু একেবারে গোলপার্কের মতো জায়গা, আমি একটু বিশ্বনাথদার কাছে আসবো, যে একেবারে গোলপার্কের মতো জায়গায় সেখানে কেন এইরকম একটা ঘটনা ঘটলো? ভর সন্ধ্যায় এরকম গুলি চললো। দেখো, ধারাবাহিকভাবে যদি দেখো, প্রতি 10 দিন 15 দিন অন্তর কলকাতার বুকে এই ধরনের ঘটনা ঘটছে। এই 72 থেকে 77 সালের ওই যে পিরিয়ডটা ছিল, কংগ্রেসের গুন্ডা মস্তান পাড়ায় পাড়ায় ছিল, এটা ফিরে এসছে, আবার রিভিজিট করছে। মানে কলকাতার বুকে মস্তান বাহিনী আবার উঠে এসছে। আমি তোমাকে পরিষ্কার করে বলছি, যেভাবে মানে বোমাগুলি চলে কলকাতায় এখন, সম্প্রতি বেশ কিছুদিন ধরে চলছে, তাতে আমি নিশ্চিত যে 1972 সালের যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, পাড়ায় পাড়ায় মস্তান, পাড়ায় পাড়ায় গুন্ডা, সেই গুন্ডারাজ কলকাতার বুকে আবার ফিরে এসছে। কিন্তু যেটা চিন্তার বিষয়, যে তুমি যতক্ষণ পর্যন্ত গভর্নেন্স, যেটা আমি কিছুক্ষণ আগেও বলছিলাম, গভর্নেন্সকে অ্যাচিওর করতে না পারবে, যদি এলাকা দখলের জন্য প্রত্যেকেই মনে করে বোমাগুলি চালানো যায়, এই ভয়টা যদি তাদের না থাকে, বোমাগুলি দিয়েই যদি তারা সমস্যা সমাধান করতে চায়। একদম বিশ্বনাথ দা, আপনি বলছেন যেভাবে বোমাগুলি চলে, তাই কিছুদিন আগে আমরা দেখেছিলাম হাওড়ার টিকিয়াপাড়ায় ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল, বিরিয়ানি কেনাকে কেন্দ্র করে কিভাবে বোমাগুলি চলেছিল, পুলিশ কি করছে, একেবারে এই প্রশ্নটাই সামনে আসে। সুমনদা, গোলপার্কের কাছে যেখানে দুষ্কৃতী তাণ্ডব চলেছে, সেখান থেকে থানার দূরত্ব 1 কিলোমিটারের কম, সেখানে এরকম ভর সন্ধে একেবারে গুলি চললো, বোমাবাজি চললো, এত সাহস আসে কোথা থেকে? হ্যাঁ, আমি 1 মিনিট এই প্রসঙ্গে আসার আগে আমি একটু বিশ্বনাথ দাকে রেফার করি। উনি 72 থেকে 77 সালের কথা বললেন। যদিও 72 সালেই আমার জন্ম, আমি সেইভাবে আমার অতটাও জ্ঞান হয়নি কিভাবে হয়েছিল, বা যতটুকু পড়াশুনো করে জেনেছি, সেই সময় যে ললেসনেস ছিল বা সেই সময় মানুষ যে ভোগ করেছে অশান্তি, সেটা বোধহয় ডিউ টু আ ফাইট বিটুইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড আ পার্টিকুলার পলিটিক্যাল আইডিওলজি। সে আর আজকেরটা হচ্ছে কমপ্লিট অ্যানার্কি। কি করে বিশ্বনাথ দা দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেললেন আমি জানি না, উনি নমস্য ব্যক্তি। 1, 2 নম্বর হচ্ছে, একটা পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতায় থাকে, তার কিছু আইডিওলজিক্যাল বেঞ্চমার্ক থাকে, কিন্তু তৃণমূল কংগ্রেস পলিটিক্যাল পার্টি থেকে ধীরে ধীরে এই সব মানুষদের আশ্রয় দিয়ে 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 এখন একটা পলিটিক্যাল গ্যাংয়ে পরিণত হচ্ছে। এবং স্থানীয় মানুষজনের ওই আতঙ্ক উদ্বেগটা আমি শুনছিলাম যে আগের 55 তলা ফিরিয়ে আনতে চাইছে, কিন্তু আমরা শান্তি চাইছি। পার্থদা, একটু পার্থদাকে বলতে দাও। কটা ওয়ার্ডে কটা পাড়ায় রোজ এরকম ঘটনা ঘটছে? বিশ্বনাথ দা যে পাড়ার পাড়ার গল্প বললেন, ঠিক আছে, আর 72 থেকে 77 পাড়ায় আমি একটাই বলছি যে কলকাতার যে চরিত্র পাল্টাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। রাতের কলকাতায় পিকনিকে এখন লোকে বোম গুলি এগুলো নিয়েও হচ্ছে যে ঘোরাঘুরি করছে। আমাদের ওখানকার কাউন্সিলর সাহেব তিনি বললেন যে আসলে দুপাড়ার ঝামেলা। এখানে আমার নিজের কথা হচ্ছে তাই, যে যারা মারছে এবং যাদেরকে মারছে, আমার ধারণা হচ্ছে যে দুপক্ষই হয়তো তৃণমূল কংগ্রেসকেই ভোট দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে অন্তত এর পক্ষে শান্তিপ্রিয় মানুষ যারা, তারা অন্তত চাইছেন যে এলাকায় শান্তিটা থাকুক, তারা যাকেই ভোট দিন। কিন্তু মুশকিল হচ্ছে পুলিশ আর একটা পক্ষ অবলম্বন করে ফেলেছে। পুলিশ যদি দুষ্কৃতীদের সাথে আসে এবং দুষ্কৃতী চলে যাওয়ার পর পুলিশও যদি ফিরে যায়, তাহলে এলাকায় শান্তি প্রতিষ্ঠা অত্যন্ত কঠিন কাজ। 1 কিলোমিটারের কম দূরে থানা, ভর সন্ধ্যায় গোলপার্কের কাছে দুষ্কৃতী তাণ্ডব চললো। কোনো প্রত্যন্ত অঞ্চল নয়, জেলার কোনো প্রত্যন্ত গ্রাম নয়, গুলি বোমা, একেবারে অস্ত্র নিয়ে দুষ্কৃতী হামলা। এতটা বেপরোয়া হয়ে উঠছে কিভাবে দুষ্কৃতীরা? এই খবরের দিকে আমাদের নজর থাকবে, আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।